সাবমিট করছি, আমার থেকে পাইছিলেন? জি জি আমি পাইছি আপনারটা। ওকে ভাইয়া। আচ্ছা, আমি যদি বলি ভাইয়া, যেটা হচ্ছে আহ, ভালো হয়েছে, মানে সবকিছু রিভিউ করা লাগছে, আপনার ভিডিও দেখছি, ডকুমেন্টেশন একটুখানি পড়ছি। আম, মানে ওই যে প্রসেসটা ভুলে যাই, মানে কোনটার পরে কোন ফাইলে এখন লিখতে হবে, এইটাই। তাছাড়া আমার কাছে আর কোনো কিছুতে কমপ্লেক্সিটি লাগেনি, জি, আমি এটাই। তো এটা তো এই রিয়েলাইজেশনটা তো আছে যে আসলে হ্যাঁ উপকার হ্যাঁ হচ্ছে, তাই না? হ্যাঁ, এক্স্যাক্টলি, জি অবশ্যই ভাই, অবশ্যই। তা আমি এই এক্সাম গুলো নেওয়ার পিছনে অন্যতম রিজন থাকে যে ভাই যতক্ষণ পর্যন্ত ধরেন আপনার এক্সাম দিবেন না বা দু একটা কাজ করবেন না, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জিনিসটা ধরা যাবে না যে এক্স্যাক্টলি কোন কমপ্লেক্স হচ্ছে বা কোথায় ভুল আছে। আর অন্যতম ওয়েই হচ্ছে কিন্তু আমাদের যে কোডিং টেস্টটা। এখন দেখা গেছে লং টাইম আমরা পাচ্ছি, এরপরে যখন যাব আমরা সেখানে দেখা যাবে হয়তো 6 ঘন্টা 3 ঘন্টা এরকম সময় নিয়ে আসবো, তখন দেখা যাবে এই জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হবে আমাদের। Okay. আচ্ছা, এখন যদি আমি বলি যে আপনারা বর্তমান কে কোন ক্লাসে আছেন, মানে আমার সঙ্গে কে সেম সেম ক্লাসে আছেন না কেউ একটু পিছিয়ে পড়ছেন? ভাইয়া আমি হলো গিয়ে একটা, আর আমার লাস্ট একটা ক্লাস আছে, বাট হলো গিয়ে একটা ক্লাসে প্রবলেম আছে, আমি ওই যে তোকে মেসেজ দিছিলাম, সেটা সলভ করতে পারতেছিলাম না। আচ্ছা, আমি ওটা ক্লাস শেষে আমি ওটা দেখতেছি। জি, আর বাকিদের কি অবস্থা? ভাই আমাদের ভাই আমাদের লাস্ট ক্লাস কত নাম্বার হয়েছে? 14 পর্যন্ত না? 14 পর্যন্ত, জি। হ্যাঁ, 14 ক্লাস আমি করছি। তিন তিন না 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 14 নম্বর আমি মিস করে গেছি। রিলেশন, না না আমি করছি ভাই, হ্যাঁ রিলেশনশিপের একটা ক্লাসে ছিলাম আমি। ওকে। ইমতিয়াজ ভাই, মেহেদি ভাই, আপনাদের কি অবস্থা? ভাই আমি তো আপনার সাথে তো ক্লাসে করতেছি, একই সাথে আছি আর কি আমি। ওকে। আম, আমার হয়েছে লাস্টের ক্লাসটা আসলে আমার রিভিউ করা হয় নাই, 13 পর্যন্ত আমি দেখছি আর কি। 14টা বাকি আছে, 14টা দেখবো। ওকে। আচ্ছা, আজ থেকে আমরা যে জিনিসটা শুরু করব সেটা হচ্ছে যে আমরা যখন দেখা যাবে যে আমরা কাজ করব, তখন কিন্তু দেখা যাচ্ছে আমাদেরকে তো কোনো না কোনো টেমপ্লেট নিয়ে কাজ করতে হবে। আমরা যে ডেভেলপমেন্টটা যে করব, ব্যাক এন্ড ডেভেলপমেন্টটা যে করব, আমরা তো দেখা যাবে যে ফ্রন্ট এন্ডের ডিজাইনটা তো আমরা তো তৈরি করব না। এখন এই ফ্রন্ট এন্ডের ডিজাইনটা হতে পারে এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ দিয়ে হতে পারে, এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ দিয়ে হতে পারে। এখন হচ্ছে এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ দিয়ে যখন দেখা যাবে একটা ওয়েবসাইটের ডিজাইন হবে, তখন এই ডিজাইনটা তো ডিরেক্টলি তো জ্যাঙ্গোতে সাপোর্ট করবে না। এই ডিজাইনটা আমরা এক্স্যাক্টলি কিভাবে দেখা যাবে যে আমরা এক্স্যাক্টলি কিভাবে জ্যাঙ্গোর জ্যাঙ্গোতে কনভার্ট করব এবং কিভাবে এটা আমরা ডাইনামিক করব, সেই জিনিসটা আমরা শিখবো। প্লাস হচ্ছে দেখা গেছে যে আহ, আমরা কিভাবে মডেল ক্রিয়েট করি বা এই জিনিসটা কিভাবে ফাংশন হয়, এই জিনিসগুলোতে আজকে আমরা ফোকাস করব। তো আমরা যদি দেখি যে আমরা যে কোনো যদি ইয়েতে আসি, ধরেন আমি এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ, আচ্ছা ক্লিনিং ওয়েবসাইটটা আমি না দেই, ধরেন আমি দিচ্ছি ই কমার্স এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ ই কমার্স টেমপ্লেট ফ্রি ডাউনলোড, ধরেন লিখে এটা আমি সার্চ দিলাম। এখানে দেখা যাবে যে অগণিত আপনি সাইট পাবেন, এখান থেকে যে কোনো আমরা নিতে পারি। ধরেন আমি ফ্রি অ্যান্ড প্রিমিয়াম এটাতেই গেলাম। এখানে যদি আসি আমরা, আচ্ছা, আমি আগে একটা দেখাই তারপর আমি বলতেছি। লাইভ প্রিভিউ 13,128টা এটা ডাউনলোড হয়েছে, বা এটা 26,000 এটা হয়েছে। আচ্ছা, ধরেন এই টেমপ্লেটের কথা আমি ধরলাম। এই টেমপ্লেটে আমি যদি এখানে আসি যে হোম ভার্সন 1, হোম ভার্সন 2, এরকম ধরেন ডিজাইন দেওয়া আছে। অ্যাজ ইউজুয়াল আমরা ই কমার্স, অ্যাজ ইউজুয়াল অ্যামাজন, ইবে, আমরা বিভিন্ন যে ই কমার্স ওয়েবসাইট গুলো দেখি অ্যাজ ইউজুয়াল কিন্তু এরকমই কিন্তু সব। এগুলো কি ডাইনামিক করা নাই? আচ্ছা, এটা ডাইনামিক দেখাচ্ছে না। আচ্ছা, আমরা অন্য একটা টেমপ্লেট তাহলে দেখি। আচ্ছা, আমি হচ্ছে ক্লাসে, ধর লাইভ ক্লাসে আমি লাইভ আপনাদেরকে নিয়ে কেন এখানে দেখতেছি, কারণ হচ্ছে আমি যদি লাইভ দেখি তাহলে ওই সময় ধরেন
আপনাদের মতামত নিয়ে বা ওই সময় ভালো যেগুলো সেগুলো আমরা করতে পারবো। আর আমি যদি আগে থেকে যদি ডিফাইন করে রাখি তাহলে দেখা যাবে হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে বা এরকম একটা ইয়ে থাকতে পারে যে ভাইয়া আহ, হয়তো বা প্রি ডিফাইন জিনিসে বারবার দেখাচ্ছে। তো এই কারণে দেখা যাচ্ছে প্রতিটা ব্যাচে আমরা ডিফারেন্ট জিনিস দেখি। ধরেন আমি এটাই যদি আসি, হ্যাঁ আচ্ছা, এটা ঠিক আছে। ধরেন এই টেমপ্লেটের কথা যদি ধরি, দেখেন হোমে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি বেস্ট সেলিং প্রোডাক্ট, ট্রেন্ডিং নাও দেখতে পাচ্ছি, তারপর লঞ্চ এই টাইপের প্রোডাক্ট দেখতে পাচ্ছি। জি আরিফুল ভাই। ভাই আমি ক্লাস একটু লিভ নিতে যাচ্ছিলাম, কারণ হলো কি যে আমার ইউনিভার্সিটির প্রজেক্ট গুলো শেষ করবো, তো আমার আর 4 দিন সময় আছে। ক্লাস হলো গিয়ে আচ্ছা, আমি আচ্ছা আপনার ঠিক ক্লাস শেষে আমি দেখে দেবো যে এক্স্যাক্টলি। আচ্ছা আপনি এক্স্যাক্টলি, আমি আচ্ছা আপনি লাইনেই আছেন, আমি জাস্ট বলে দিচ্ছি আপনি যে ভুলটা করছেন সেটা হচ্ছে আপনি যে ইয়ে ফর্ম ডট ইজ ভ্যালিড যে লিখছেন এর ভিতরে যে আপনি লিখছেন রিটার্ন এইচটিটিপি রেসপন্স রিডাইরেক্ট যে লিখছেন, আপনি জাস্ট ওখানে লিখছেন এফসি লিখছেন, আপনি তো রুট ইউআরএলটা দেন নাই। আপনি বুঝতেছি না ভাই, স্ক্রিনটা শেয়ার দিই আমি একটু। আচ্ছা স্ক্রিনটা একটু শেয়ার দেন ভাই। আমি বাকিদেরকে একটু সরে বলে নিচ্ছি, ওনার যেটা ব্যস্ততা আছে ওনার জাস্ট প্রবলেমটা। আমি একটু সবার কাছে একটু মাপ চাই নিচ্ছি আর কি, কিছু আচ্ছা মনে করেন না একটু আর কি। আমার ভাই আর 4 দিনের মতো একটু সময় লাগবে, একটু ম্যানেজ করে দিন একটু, আমি তারপরে রেগুলার হয়ে যাবো। আচ্ছা ভিউ আসেন, ভিউজ ডট পাই আসেন। এই যে ভিউজ ডট পাই এ দাঁড়ান এক মিনিট দাঁড়ান। এই যে 50 নম্বর লাইনে যে আপনি, আচ্ছা দাঁড়ান, এই যে 48 নম্বর লাইনে, ও আচ্ছা আপনি স্ক্রিনশট কি ভুল স্ক্রিনশট দিছিলেন? ও আমি একটু চেঞ্জ করছিলাম পরে, মানে আমি নিজে নিজে ট্রাই করছিলাম, তারপর হলো গিয়ে যে আরেকটা ভাইয়া ছিল উনি বলছিল, তো এইভাবে করার চেঞ্জ হয়েছিল। আচ্ছা এখানে হচ্ছে রুট ইউআরএলটা দেখি আপনার। একদম রুট ইউআরএল। হ্যাঁ হ্যাঁ, অ্যাডমিন রিসোর্সেস, এটা আপনি দুটোই তো ভাই এখানে এমটি দিয়ে রাখছেন, তাহলে আপনার রিসোর্সেস কি এখানে কোথাও ডিফাইন করা আছে? আপনার রিসোর্সে কোথাও যাবে? আমার কথা কি বুঝতে পারছি? বুঝতে পারিনি আমি। আচ্ছা আপনি 9 এবং 10 9 নম্বরে এবং 10 নম্বর লাইনে আপনি লিখে রাখছেন পাথ, তারপর হচ্ছে এমটি রেখে হ্যাঁ দিচ্ছেন। এমটি মানে কি আমরা জানি 127.0.0.1 আপনি তো হ্যাঁ হ্যাঁ দুটাতেই এমটি দিয়ে রাখছেন। আর হ্যাঁ ওখানে ডিফাইন করছেন ভিজ ডট পাই এ, ডিফাইন করছেন ভিজ ডট পাই আসেন। আপনি আবার এখানে ডিফাইন করলেন হচ্ছে রিসোর্সেস স্ল্যাশ সাকসেস। এই রিসোর্সেস ও, কোথায় আপনি পেলেন? আমি ভাবছি যে এই যে ফোল্ডার স্ট্রাকচার থেকে আসবে কিনা, এই যে এখান থেকে বা এখান থেকে এটাই, পড়ে গেল ওটা। আচ্ছা ইউআরএল আসেন আমি বলতেছি। আমি ভাবছি যে এই যে এখান থেকে এই টেমপ্লেট থেকে যাবে, এই যে ভাবছি এখান থেকে যাবে। এটা তো টেমপ্লেট না, এটা হচ্ছে কি বলছে এইচটিটিপি রেসপন্স রিডাইরেক্ট, এটা তো আপনার ইউআরএল নিয়ে কাজ করতেছে, এটা তো টেমপ্লেটের সাথে তো কোনো সম্পর্ক নাই। আমি কি বুঝতে ও পারছি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তাহলে আপনি ইয়াতে আসেন, রুট ইউআরএল আসেন। রুট ইউআরএল এই যে 10 নম্বর লাইনে আপনি রিসোর্সেস লিখেন। এখানে হ্যাঁ হ্যাঁ, যদি আমি এটা এটা ঠিক রেখে যদি আমি এখানে চেঞ্জ করে দিই, যদি এই ভিউ দোজ প্রাইস চেঞ্জ করে দিই। আচ্ছা আপনি দুটা কিভাবে আপনি সেম ইউআরএল এ রাখবেন? এখন আপনি যখন দুটোই সেম ইউআরএল এ রাখতেছেন, ইউআরএল ডট পাই না আসেন, সেম ইয়ার না, এটা সেম ইয়ার রাখতে যাচ্ছি না, বাট এই ইয়ারটা চেঞ্জ করে যাচ্ছি, ডট কারণ পাই হলো যে আসেন। এইটা
বুঝতে পারিনি। আপনি urls.py ফাইলটাতে আসেন। আচ্ছা, আপনি যখন এই যে এইচটিটিপি টার্মিনাল দেখেন, এইচটিটিপি 127.0.0.1:8000 হ্যাঁ টার্মিনালে দেখতে বলতেছি আপনাকে। তো 127.0.0.1:8000 এইটাতে যখন হিট করতেছেন, সে কোর্সে যাবে না রিসোর্সে যাবে? আমাকে এটা ক্লিয়ার করেন তো। আপনি তো 9-10 নাম্বার দুইটা লাইনে তো সেম ইউআরএল ডিফাইন করে রাখছেন, সে কোনটাতে যাবে? ও বুঝতে পারছি। এখন কি করতে হবে আমাকে? তাহলে আপনি হচ্ছে পরেরটা অবভিয়াসলি রিসোর্সেস অ্যাপের জন্য যাচ্ছেন, এখানে কোনো একটা নাম দিয়ে দেন, পাতে রিসোর্সেস দিতে পারেন। আপনি ওখানে রিসোর্সেস ডিপেন্ড করছেন, তাহলে এখানে রিসোর্সেস দিয়ে দেন। তাহলে হলো গিয়ে এখানে আপনার আরইএস দিয়ে দিলে। আপনার যা খুশি আপনি তা দিতে পারেন, এখানে যা দিবেন ওখানেও তাই ডিফেন্ড করতে হবে। ভিউজ ডট আচ্ছা পাই, এখানে এটা তাহলে এখানে আর ইএস দিতে হবে। এখানে এটাই তো না? এখন কেন ভাই এখানে রিসোর্সেস দিচ্ছেন? এখন তো এখানে তাহলে আর ইএস আপনি ওখানে ডিফেন্ড করে আসছেন না, তাহলে হ্যাঁ এখানে হ্যাঁ তো সেটাই বলছি। হুম হুম। ভাই এগুলো শুরুর দিকে এগুলো প্রবলেম হবে, এটা খুবই স্বাভাবিক। যে নিচেরটাও ঠিক করে নেন, এলস এর পার্টটাও ঠিক করে নেন তাহলে। তাহলে এটাও এটা কি সেম হবে এই লাইনটা? বাহান্ন। হ্যালো। আচ্ছা, আমি আপনাকে সহজভাবে বুঝাই। আমাদের ইউআরএল প্যাটার্নটা কিভাবে কাজ করে এই জিনিসটা একটু বলেন তো। রুট ইউআরএল এবং অ্যাপস এর ভিতরে ইউআরএলটা এক্স্যাক্টলি কিভাবে কাজ করে? আহ বুঝতে পারিনি আমি কোশ্চেনটা ঠিক মতো। আচ্ছা, আমরা তো দুটো ইউআরএল ক্রিয়েট করতেছি। একটা হচ্ছে রুট ইউআরএল, মানে হচ্ছে আমাদের ইনার প্রজেক্টের ভিতরে ইউআরএলস ডট পাই নামে যে ফাইলটা আছে সেখানে আমরা একটা ইউআরএল ডিফাইন করি, এবং অ্যাপস এর ভিতরে ইউআরএলস ডট পাই নামে ফাইল ক্রিয়েট করি। এখন কেন আমরা দুটো ইউআরএলস ডট পাই ফাইল ক্রিয়েট করতেছি, বা এই দুটোর মধ্যে সম্পর্ক কি বা কিভাবে কাজ করে? এটা হলো গিয়ে আপনার প্রথমে আমাদের মেইন ইউআরএল যেটা আছে, এই যে 127.0.0.1 প্লাস 8000, এটাতে আসার পর হলো গিয়ে বলে গেল মেইন ইয়ে থেকে আসার পর হলো গিয়ে আমাদের কি বলো ওটা কি, এই ইউআরএল থেকে আপনার হলো গিয়ে পাথ ধরে তারপর হলো গিয়ে আমাদের যে পরবর্তী যে এক্সটেনশন থাকে সেখানে যায়। তারপর হলো গিয়ে আপনার এই ইউআরএল পরে যখন আমরা স্ল্যাশ স্ল্যাশ দিয়ে যখন আরেকটা ইউআরএল দিব তখন হলো গিয়ে সেই ইয়েতে ইউআরএল এ কাজ করবে। আরেকটা ইউআরএল দিব বলতে বুঝিনি, আমি ক্লিয়ার না মানে আপনার। যখন যখন হলো গিয়ে আমরা এটা যখন দিব আর কি, এটা যখন হিট করব তখন হলো গিয়ে আমাদের রুট ইউআরএল আসবে, মেইন মেইন পেজ আসবে। তারপর স্ল্যাশ দিয়ে যখন হলো গিয়ে আমরা স্ল্যাশ দিয়ে যখন ওই আমরা যে ইউআরএল ক্রিয়েট করলাম আর কি, যেমন হলো গিয়ে যখন হলো এই যে এই ইয়ার গুলো দিচ্ছি তখন তো এই এই ফাইল গুলোতে আসতেছে। আমি বুঝতে পারতেছি না ভাই, আপনারা কি বুঝতে পারতেছেন ভাইয়া কি বোঝাচ্ছে? আর বলবে আমি কি কারণে বলতেছি, কারণ হচ্ছে ধরেন আমরা যখন এখানে সবাই মিলে ডিসকাস করবো কনসেপ্ট ক্লিয়ার হবে। এখানে আমি কিন্তু বারবার বলতেছি এটা আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের কোর্স। তো এখানে যদি এই হেজিটেশনটা থাকে যে ভাইয়া কোশ্চেন করতেছে বা একটু না ডিটেলস দিয়ে সমস্যা নাই। এক্স্যাক্টলি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কিন্তু আমি কোশ্চেন গুলো করছি। আমি চাইলে তো একবারে আপনাকে উত্তরটা দিয়ে দিতে পারতাম। তো আপনি যদি হুম প্রবলেম হুম। ফেস, একজন এই প্রবলেম ফেস করতেই পারে, খুবই স্বাভাবিক। আচ্ছা, বাকি যারা আছেন, আরিফুল ভাইয়া যে জিনিসটা বুঝাচ্ছে আপনারা কি বুঝতে পারতেছেন? আরেকবার মানে বলতেছে যে যখন ইউজার যখন হচ্ছে যে আমাদের মেইন ইউআরএল হিট করবে, তখন ওই ইউআরএলটা হচ্ছে যে এই যে ওনার যে হচ্ছে যে রিসোর্সের যে অ্যাপটা অ্যাপের ভিতরে আসবে। আর কি হয়তো এরকম কিছু একটা বুঝতে চাচ্ছে, আসার পরে টেমপ্লেটে চেক করবে যে আসলে জিনিসটা আছে কিনা। Clear না, উনি যা বুঝতে যাচ্ছে সেটা 100% ক্লিয়ার হন নাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে মানে আমি আমি যেটা বুঝছি আর কি, আমি বুঝছি, আমি এরকমটাই বুঝছি যে হচ্ছে যে মেন ইউআরএল হিট করবে, ওটা হচ্ছে যে অ্যাপের ভিতরে এসে টেমপ্লেট চেক করবে। আরেকবার হয়তো এরকম কিছু একটা বলতে চাইছি। Okay. পাল্লবী ভাই আপনি কি বুঝতে পারছেন? আচ্ছা আমি বুঝি নাই, বাট আমি একটা জিনিস বলতে চাই যে মানে একটা ওয়েবসাইটের অ্যাড্রেসে যখন আমরা ক্লিক করি তখন তো একটা ওয়েব পেজে মাল্টিপল পেজ থাকে, বাট আমরা কিন্তু যখন জেনারেল যে লিঙ্কটারে ক্লিক করি, ক্লিক করলে তখন একটা অটোমেটিক একটা হোম পেজ ওপেন হয় আর কি, ডিফল্ট পেজ। তারপরে আমরা বলে দিই যদি প্রোডাক্ট পেজে যাইতে চাই তাহলে প্রোডাক্ট, তারপরে যদি ইউজার পেজে যাইতে চাই ইউজার।
তো মাল্টিপল ইউজার বা ডিফল্ট আমরা যখন ক্লিক করি যে যেমন 127.0.0.1.8000 যখন আমরা ক্লিক করি তখন তো একটা পেজে আসবে, কিন্তু একটা ওয়েবসাইটে তো পেজ আছে হাজার হাজার। তো লিঙ্ক গুলোর মাধ্যমে বলে দিতে হবে আর কি যে আমরা কোন কোন পেজটা অ্যাক্সেস করব কিভাবে। এক্স্যাক্টলি। ওকে, কাফিউল ভাই। ওকে, থ্যাংক ইউ পালভি ভাই। কাফিউল ভাই। জি ভাই, আমি তো প্রথমে ওনার 9 নম্বর 10 নম্বর লাইন দেখছি, ওখানে উনি ইনিশিয়াল রুট দুটোই সেম রাখছে। তো একটা ঠিক আছে, একটা ইনিশিয়াল রুট রাখলে আরেকটা তো আমাদের কিছু না কিছু ইউআরএল লিখতে হবে, দুটোই তো একসাথে ইনিশিয়াল করা, এটা কেমন পসিবল? আর হচ্ছে যে এই তো ভাইয়া, আর মানে এক্স্যাক্টলি আমরা দুটো ইউআরএল কেন ডিফাইন করতেছি? দুটো সেম ইয়ে রাখছে না, তাহলে ভাইয়া দুটো ইউআরএল একটা জিনিসের কেমনে হয়? দুটো বলি- অ্যাড্রেস তো এক বাসার হবে না, না, এটা না, তো না, অফকোর্স ডিফারেন্ট হবে। না, না, এই যে আমি এখন তো ঠিক আছে, এখন যেটা দেখতেছি। না, না, আমি বলতে চাচ্ছি ধরেন আমরা হ্যাঁ ইনার প্রজেক্টের ভিতরে ইউআরএলস ডট পাই নামে একটা ফাইল আছে, আবার হ্যাঁ অ্যাপসের আছে। ভিতরে আমরা ইউআরএলস ডট পাই নামে ক্যান ফাইল আমরা ক্রিয়েট করতেছি। হুম। ও আমরা আচ্ছা, আমরা আমরা তো চাইলে তো ইনার প্রজেক্ট ইউআরএলস ডট পাই দিয়ে তো আমরা সবকিছু ম্যানেজ করতে পারতাম, কিন্তু অ্যাপে না, এটা তো আমরা করব না। আমাদের এখন তো টেস্ট প্রজেক্ট, আমাদের একটা দুটো অ্যাপ হচ্ছে। এখানে আমরা যখন রিয়েল ওয়ার্ক করব তখন তো মাল্টিপল অ্যাপস থাকবে, অনেক কিছু, অনেক জিনিস নিয়ে কাজ করতে হবে, অনেক ইন্টারফেস দেখাতে হবে। সো যখন অনেকগুলা ইউআরএল আমাদের লিখতে হবে, এগুলো তো হ্যাভেজার্ড হয়ে যাবে না? তো আমরা তো ক্লিন কোড করব, তাই না? ফর বেটার মেন্টেবিলিটি, স্কেলেবিলিটির জন্য তো আমরা আলাদা আলাদা করে লিখবো, বেটার প্র্যাকটিস। ওকে, আমি তো তাই বুঝে গেলাম। ওকে, ইমতিয়াজ ভাইয়া। হ্যাঁ, মোহন ভাই, বিষয়টা হচ্ছে যে উনি আসলে আমার মনে হয় বুঝতে পারে নাই বিষয়টা। সেটা হচ্ছে এখানে মডিউলার ওয়াইজ যেটা, সেটা হচ্ছে যে ধরেন আমাদের এই একটা প্রজেক্ট মাল্টিপল মডিউল মানে অ্যাপ্লিকেশন এখানে ভাগ করা আর কি। সো অ্যাকচুয়ালি ধরেন যখন রিয়েল লাইফ প্রজেক্ট করা হয় তখন মাল্টিপল ডেভেলপার একসাথে কাজ করে, যার ফলে হয়তো মাল্টিপল অ্যাপ এক একজন এক একটা ইন্ডিপেন্ডেন্টলি এক একটা অ্যাপে কাজ করবে। ফাইনালি সেটা মানে কনসোলিডেট হয়তো একটা অ্যাপ্লিকেশন দাঁড়াবে আর কি, অ্যাপ্লিকেশন। এখন বিষয়টা হচ্ছে যে ধরেন আমার মনে হয় আপনি যেটা শুনতে চাচ্ছেন মোহন ভাই, সেটা হচ্ছে যে ধরেন একই অ্যাপ্লিকেশনের পুরো জিনিসটা যদি একটা অ্যাপ্লিকেশনের আন্ডারে হয়, মাল্টিপল ভিউ মানে মানে ওই আপনি একবার দেখাইছিলেন যেটা, সেটা হচ্ছে আমি জাস্ট এক্স্যাক্টলি মনে করতে পারতেছি না, সেটা হচ্ছে যে ওই মানে সেম ভিউতে যদি সবগুলা আমরা ইয়াটা লিখি, কোড লিখি, তখন এটার রেফারেন্সিং এ প্রবলেম হয়ে যায়, যার ফলে আমরা এটাকে মাল্টিপল অ্যাপ্লিকেশন ভাগ করে ফেলছিলাম, রাইট? সো থ্যাংক ইউ ভাইয়া, আমি এই জিনিসটাই শুনতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমি এক্স্যাক্টলি এটাই বলতে মানে হ্যাঁ, ওইটাই মিন করতেছেন আর কি, আমার মনে হয় আর কি, এই জন্য আর কি। Exactly, কারণ হচ্ছে ভাইয়া দেখেন, এনার মেইন যে কনসেপ্টটা ইনি কিন্তু এই জায়গাটায় গুলাই গেছে, কিন্তু ওনার কোড এটা ওটা সবকিছু কিন্তু ঠিক আছে, জাস্ট ইনি এই জিনিসটা মিলাইতে পারতেছিল না। দেখেন ইনি ভাবতেছে টেমপ্লেট, বাট আমরা কিন্তু টেমপ্লেট না। আমরা এখানে যে কাজটা করতে ভাই খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে জিনিসটা। ধরেন আমরা যখন একটা প্রজেক্ট তৈরি করি, প্রজেক্টের ভিতরে একটা থাকুক, দুটা থাকুক বা পাঁচটা, আমাদের অ্যাপ থাকতেই পারে। এখন আমি ক্লাসে দেখাইছিলাম, যদি সবগুলো যদি রুট ইউআরএল নেই তাহলে কিন্তু সে কিন্তু চিনতে পারবে না যে কোন ভিউ এর ভিতর যাবে। এখন হচ্ছে যে কারণে আমরা প্রতিটা অ্যাপকে ইন্ডিপেন্ডেন্ট করার জন্য, কোডটা ক্লিন করার জন্য আমরা ওই অ্যাপের ভিতরে আবার ইউআরএলস ডট পাই নামে কিন্তু আমরা ফাইল ক্রিয়েট করে থাকি। এই যে আপনি যখন এখানে করছেন রিসোর্সের ভিতর ইউআরএল ডট পাই লিখছেন, বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে ইউআরএলস ডট পাই এসটা অ্যাড করবেন, যেটা আমাদেরকে জ্যাঙ্গো ডকুমেন্টেশন আমাদেরকে সাজেস্ট করে। আচ্ছা, এখন হচ্ছে ভাইয়া যেরকমটা বলছিল যে হোম পেজ, আমরা হোম পেজটা বরাবর আমরা রাখি এই যে যেটা ইমটি আপনি রাখছেন, যেমন 9 নম্বর লাইনটা পাতের ভিতরে আপনি ইমটি স্ট্রিং রেখে দিচ্ছেন। তো আমাদের যখন ডোমেইন থাকবে এটাই আমাদের হোম পেজ হিসেবে চলে যাবে। বর্তমানে তো দেখা গেছে আমরা লোকাল সার্ভার রান করতেছি, যে কারণে আমাদের 127.0.0/8000 দেখাচ্ছে। বাট যখন আমরা রিয়েল ডোমেইনে যখন দেখা যাবে ডিপ্লয় করবো বা সার্ভার ডিপ্লয় করবো, তখন ওই যে যেরকমটা আমরা yakush.org লিখলে যেমন আমাদের হোম পেজের ডেটা গুলো দেখে, ঠিক তেমনই এখানে হচ্ছে আমরা যে ডোমেইনে ডিপ্লয় করবো সেই ডোমেইনে হিট করলে আমরা এই যে কোর্স যেগুলো আছে সেই কোর্স গুলো আমরা দেখতে পাবো। আচ্ছা, এখন হচ্ছে সাকসেস যে পেজটার ঘটনা ঘটতেছে। এখন আপনি যখন দেখা যাচ্ছে RES এ হিট করতেছেন, RES এ হিট করলে সে যাবে কোথায়? রিসোর্সেস ডট ইউআরএল, দ্যাট মিনস রিসোর্সেস অ্যাপের ভিতর ইউআরএল এ যাবে। তাহলে ভাই আপনি রিসোর্সেস অ্যাপের ভিতর ইউআরএল এ আসেন, ইউআরএল ডট পাই এ নিচে ভাই, নিচে নিচে নিচে, হ্যাঁ এটা ওপেন করেন। আচ্ছা, এখানে ওপেন করলে দেখেন আপনি এখানে সবকিছু কিন্তু
ডিফাইন করছেন। তার মানে RES স্ল্যাশ দেওয়ার পর FC তে যদি হিট করেন তাহলে সে যাবে views ডট ফ্রি কোর্সে। RES স্ল্যাশ BL এ যদি হিট করেন তাহলে যাবে views ডট ব্লগে যাবে। আমি কি বুঝাতে পারছি? এখন ইউআরএলটা কি ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ওকে, অনেকটাই ক্লিয়ার। এখন views ডট পাইয়ে আসেন। ওকে, এখন views ডট পাইয়ে আপনি এখানে কি দিচ্ছেন যে RES স্ল্যাশ সাকসেস। তাহলে এখন ইউআরএল ডট পাইটা একটু ওপেন করেন ভাই। হ্যাঁ, রুট ইউআরএল না, ওই অ্যাপের ইউআরএলটা। আচ্ছা, আপনি তাহলে RES সাকসেস দিচ্ছেন views ডট s login। আচ্ছা, s login ফাংশনটা কোথায় আপনার? এই যে রিকোয়েস্ট। ওকে, এখন ঠিক আছে, এখন ইয়ে করেন তো, ব্রাউজারে রান করেন। আপনার কি দেখাচ্ছে? একটা রিফ্রেশ দেন তো, এটা হার্ড রিফ্রেশ দিয়ে নেন। এখান থেকে না ভাই, একবার রুট ইউআরএলটা আগে হিট করেন আপনি, নতুন করে ইউআরএলটা হিট করেন বা ইনকগনিটো ট্যাব একটা নেন। এই যে ওয়েলকাম। আচ্ছা, এরপরে আপনার লগ ইন পেজটা কোন ইউআরএল আছে ওই পেজে যান। লগ ইন পেজ, RES স্ল্যাশ লগ ইন নেম মেবি। ওকে, এখানে কন্ট্রোল F5 দিয়ে হার্ড রিফ্রেশ দেন তো একটু। হ্যাঁ দিছি এইখানে। কিন্তু আপনার লগ ইনই হচ্ছে না। আপনি একটা অন্য ব্রাউজারে একটু ওপেন করতে পারবেন? ইউজার নেম পাসওয়ার্ডটা এখানে দেন। নেম পাসওয়ার্ড, পাসওয়ার্ড তো ভুলে গেছি, এটা ভিউ করতে হবে। একটু রেজিস্টার করেন আপনি, নতুন করে একটু রেজিস্টার করেন। সবসময় হচ্ছে আর প্র্যাকটিস পারপাসে যখন কাজ করবেন কমন পাসওয়ার্ড ইউজ করবেন, যেটা হচ্ছে আপনার যেটা মনে থাকে। সব টেস্ট গুলোতে সেম টাইপের পাসওয়ার্ড ইউজ করবেন। কিছু হয়নি। আপনাকে রেজিস্ট্রেশন কি পারফেক্টলি হচ্ছে? কোডে আসেন তো দেখি। আচ্ছা, অ্যাডমিন ড্যাশবোর্ড, হ্যাঁ অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে দেখেন তো। এখানে তো আপনার রেজিস্ট্রেশনই হয়নি, রেজিস্ট্রেশন আসেনি তো। তার মানে আপনার কোডে ইয়ে আছে। আচ্ছা, আপনি আমাকে জিপ ফাইলটা পাঠিয়ে দিন। আপনি হচ্ছে আচ্ছা ফ্রি ফাইলটা পাঠিয়ে দিন, আমি আপনার ফুল কোডটা রিভিউ করে আমি ইয়ে করবো না। আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা ভাই, আমি বের হলাম একটু দাও। ওকে ভাই। আচ্ছা আচ্ছা, আমরা যদি এই টেমপ্লেটটা যদি দেখি, যে দেখেন যে এখানে আমাদের প্রোডাক্ট গুলো এখানে দেয়া আছে। এখানে বেস্ট সেলিং প্রোডাক্ট বা সুন্দর একটা ডিজাইন এখানে আমাদের দেয়া আছে। এখানে কাউন্টডাউন, তারপর এখানে হচ্ছে আমাদের ফুটার, এগুলো এখানে পারফেক্টলি আমাদের দেয়া আছে। দেন এখানে যদি আমি ক্যাটাগরি গুলো দেখতে চাই, ক্যাটাগরিতে ক্লিক করলে কোন ক্যাটাগরিতে কোন টাইপের প্রোডাক্ট আছে সেগুলো এখানে আমাকে পারফেক্টলি দেখাচ্ছে। এখানে আমার কার্ড দেখাচ্ছে। এখন হচ্ছে এই টেমপ্লেটটা যদি আমি ডাউনলোড করি, ডাউনলোড করলে ধরেন সেই ইয়ে যাচ্ছে, এটা প্রিমিয়াম এটা। আচ্ছা, ধরেন এরকম টেমপ্লেট যদি আমরা ডাউনলোড করি সেক্ষেত্রে তো দেখা যাবে যে
আমাদের সেখানে HTML CSS বুটস্ট্র্যাপ এই ধরনের আমাদের কিন্তু কোড থাকবে। হ্যাঁ, আমি র্যান্ডম একটা আমি ডাউনলোড করে নিই আগে। ধরেন এটাই যদি ডাউনলোড করি, সেটা তো আমি একটা সার্চ দিচ্ছি। ভাই যদি কোনো কোশ্চিন না থাকে কাইন্ডলি মাইক্রোফোনটা মিউট করে নেবেন, নাহলে ভিডিও দেখতে আপনাদের বোরিং লাগবে। এটা হচ্ছে ফ্রি, এটা আবার ইমেলের মাধ্যমে। ডাউনলোড প্রিমিয়াম, বুঝলাম না, আমরা ফ্রি লিখে সার্চ দিচ্ছি তারপর প্রিমিয়াম গুলো আগে আসতেছে। ফ্রি কমার্স টেমপ্লেট HTML CSS বুটস্ট্র্যাপ ডাউনলোড। আচ্ছা আমি দেখতেছি। আচ্ছা আমি ইনকগনিটো ট্যাব নিয়ে দেখতেছি, কারণ আমাদের এমনি ফ্রি তো অনেক আসার কথা, বাট এত ইমেলে এত ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। ফ্রি HTML CSS বুটস্ট্র্যাপ টেমপ্লেট ডাউনলোড। আচ্ছা right, আমি এটা দিলাম। আমি ফ্রিতে যাচ্ছি। ধরেন আমি এটাই নিচ্ছি, ফ্রি ডাউনলোড। যাক এটা আমার ডাউনলোড হয়ে যাচ্ছে। জাস্ট আমার টেমপ্লেট চুজ গুলো এরপরে আমরা দেখবো। জাস্ট আমি আজকে ওভারভিউ দিচ্ছি আগে। দেখেন, আমি এখানে যদি হেয়ার করি, কোথায় গেল?
আচ্ছা, এরকম যদি ডাউনলোড করে আনজিপ করি তাহলে দেখবেন যে এই যে এর ভিতরে কিন্তু আমরা অনেক ফাইল কিন্তু আমরা পাবো। যেমন আমরা HTML ফাইল এখানে পাচ্ছি, বা এখানে CSS ফাইল পাচ্ছি, এখানে ইমেজেস আমরা পাচ্ছি। এখন হচ্ছে এই জিনিসগুলো আমরা তো এখানে ডিরেক্টলি পাচ্ছি। জ্যাঙ্গো তো ডিরেক্টলি তো HTML তো চিনবে না, কারণ জ্যাঙ্গো HTML কোনটা চেনে? জ্যাঙ্গো HTML চেনে হচ্ছে টেমপ্লেটের ভিতর। আবার CSS চেনে কিসে? স্ট্যাটিক। ইমেজ চেনে কি? স্ট্যাটিক। JS চেনে কি? স্ট্যাটিক। তাহলে আমরা জ্যাঙ্গোতে কনভার্ট করবো কিভাবে, এটা আমাদেরকে বুঝতে হবে। এরপর যদি আমরা আসি, ধরেন আমি অ্যামাজনে যদি আসি, আমি এখানে লিখলাম অ্যামাজন। অ্যামাজনে আসলে এখানে একটা জিনিস নোটিস করে দেখেন, প্রথমে আমরা হোম পেজে আমরা বিভিন্ন প্রোডাক্ট দেখতে পাই। ধরেন হোম পেজে আমি এই প্রোডাক্টটা নিলাম, সুটকেস। এখন হচ্ছে এটাকে যদি আমি সিলেক্ট করলে দেখেন এটা আমাকে কার্ডে নিয়ে আসতেছে। তার মানে প্রোডাক্টটা কোথায় আসতেছে? কার্ডে আসতেছে। এখান থেকে আমি কি করতে পারি? অ্যাড টু কার্ট করতে পারি। তো অ্যাড টু কার্ট যখন করলাম, এটা আমার দেখেন কিন্তু কার্ডে কিন্তু অ্যাড হয়ে গেছে। এখান থেকে আমি যদি চাই তাহলে প্রসিড টু চেক আউট আমি করতে পারি। এখন হচ্ছে প্রসিড টু চেক আউট করতে গেলে দেখা গেছে যে আমাকে সাইন আপ করার প্রয়োজন হবে। এখন হচ্ছে তাহলে এখানে যে ফ্লোটা দেখেন, আমার প্রথমে কি হচ্ছে? প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো আমি কি করতে পারছি? আমি কার্ডে অ্যাড করতেছি। দেন হচ্ছে কার্ড থেকে আমি প্রোডাক্ট ইনক্রিজ ডিক্রিজ করতে পারছি, দেন চেক আউট পেজে, দেন হচ্ছে পেমেন্ট আমরা করতে পারি। ফ্লোটা কিন্তু এরকম হয়। তাহলে আমি যদি এখানে যদি একটা ইমেজ দেখাই, ফ্লোটা কিরকম হয়? ধরেন একটু, আমার স্ক্রিন তো ক্লিয়ার দেখা যাচ্ছে ভাইয়া, তাই না? ভাইয়া কাইন্ডলি একটু রেসপন্স জি জি ভাইয়া, দেখা যাচ্ছে একদম ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, ধরেন এখানে ইউজার হিসেবে ধরলাম পালবীর ভাই। ধরেন আমি এখানে পালবীর ভাইয়ের নাম ধরলাম। এখন হচ্ছে পালবীর ভাইয়ের ইউজার নাম্বার ধরেন কি 1। মেহেদি ভাই, ধরেন মেহেদি ভাই আরেকজন ইউজার, মেহেদি ভাইয়ের ইউজার আইডি ধরলাম 2। তাহলে হচ্ছে আমরা এই যে আইডি নাম্বার ধরে, ওই ইউজার আইডি নাম্বার ধরে আমরা ওই ইউজারকে আমরা ডিফাইন করতে পারি। যেটা আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডে আমরা দেখছি যে যতগুলো ইউজার ক্রিয়েট হচ্ছে তাদের কিন্তু একটা করে ইউনিক আইডি বা প্রাইমারি কি থাকে। আচ্ছা, এখন হচ্ছে আমি যে ইউজার আছি, এই ইউজার কি করতে পারে? যে প্রোফাইল ক্রিয়েট করতে পারে। দ্যাট মিনস হচ্ছে ধরেন আমরা দারাজে, চালডাল.com-এ বা স্বপ্নতে যখন আমরা হোম ডেলিভারি নেই, তখন কিন্তু দেখা যায় যে আমরা একটা প্রোফাইল কিন্তু ক্রিয়েট করি। দ্যাট মিনস হচ্ছে আমার ডিস্ট্রিক্ট কি, বা আমি কোথায় থাকি, রোড নাম্বার, মানে ফুল অ্যাড্রেসটা দেই যে কুরিয়ার আমরা কোথায় নিতে যাচ্ছি। তাহলে এই যে পালবি ভাই যে ইউজার আছে, এই ইউজার অবভিয়াসলি একজন কাস্টমার, এই কাস্টমার কি করে? তার প্রোফাইল ক্রিয়েট করে। তাহলে ইউজার এবং কাস্টমার এই দুটো টেবিলের মাঝে কিন্তু আমার একটা রিলেশন কিন্তু তৈরি করার প্রয়োজন হচ্ছে। আফটার দ্যাট আমরা যদি এখানে দেখি যে প্রোডাক্ট, এখন হচ্ছে এখানে যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো কিন্তু দেখা যায় যে ইউজার কিন্তু কিনে থাকে। তাহলে হচ্ছে এই যে এই ইউজার হচ্ছে কি প্রোডাক্ট কিনতেছে, সেই প্রোডাক্টে কি করতেছে? এই কার্ডে কিন্তু অ্যাড করতেছে। তাহলে দেখেন এই যে এই ইউজারের বেসিসেই কিন্তু আমার কিন্তু কার্ডে কিন্তু প্রোডাক্ট কিন্তু অ্যাড হচ্ছে। কোন প্রোডাক্টটা এবং কোন ইউজারের জন্য, সেটা কিন্তু এখানে আমি কিন্তু রিলেশন কিন্তু তৈরি করতেছি। এই যে প্রোডাক্ট আইডি এবং ইউজার আইডি। আমি যদি দেখে যাই এখানে হচ্ছে কার্ডে যদি ইউজার এবং প্রোডাক্টটা যদি ধরতে না পারি বা রিলেশনটা যদি আমি করতে না পারি, তাহলে এখানে যে প্রবলেমটা হবে, ধরেন পালবি ভাই একটা শার্ট কিনছে, কিন্তু দেখা যাবে এই শার্টটা মেহেদি ভাইয়ের কার্ডে গিয়ে জমা হবে। বা মেহেদি ভাই একটা প্যান্ট কিনছে, এটা দেখা যাবে যে আরিফ ভাইয়ের কার্ডে গিয়ে জমা হবে। তার মানে স্পেসিফিক ভাবে আমাকে ধরতে হবে কোন ইউজারের কার্ড কোনটা, বা কোন প্রোডাক্টটা কোন ইউজারের কার্ডে অ্যাসাইন হবে। তাহলে দেখেন এই টেবিলটার সাথেও কিন্তু আমার প্রোডাক্ট এবং ইউজারের রিলেশন তৈরি হচ্ছে। আবার হচ্ছে আমরা এখানে যদি দেখি যে এই যে প্রোডাক্টটা যে আমরা কার্ডে যে অ্যাড করলাম, বা এখানে যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা যখন দেখা গেছে যে অর্ডারটা যখন আমাদের প্লেস হচ্ছে, সেক্ষেত্রে আমার কি 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 লাগতেছে? দেখেন আমার ইউজার লাগতেছে। কার জন্য অর্ডারটা প্লেস হয়েছে? ইউজার লাগতেছে। এখন হচ্ছে ওই কাস্টমার যে আছে, কাস্টমার আইডি আমার লাগতেছে, প্রোডাক্ট আইডি লাগতেছে।
দ্যাট মিনস এখানে যদি সহজভাবে দেখি প্রতিটা টেবিলের সাথে প্রতিটা টেবিলে কিন্তু আমার রিলেশন লাগতেছে। আমি যদি দেখা যায় যে প্রতিটা টেবিলের সাথে প্রতিটা টেবিল যদি আমি রিলেশন তৈরি করতে না পারি, তাহলে কিন্তু কখনোই কিন্তু আমি প্রপারলি কিন্তু কাজ করতে পারবো না। তো মোটামুটি এই যে এখানে যে টেবিলে যে একটা মানে ওভারভিউ দেওয়ার ট্রাই করলাম, মোটামুটি থিমটা কি বুঝতে পারছেন আপনারা? জি নোমান ভাই, কারণ আচ্ছা, বেসিক্যালি ইউজার তো প্রোডাক্ট অ্যাড করবে, সো কাস্টমার প্রোডাক্ট এবং তার কার্ট অর্ডার প্লেসড ইন্টার রিলেটেড আর কি। এক্স্যাক্ট। এগুলো দেখা যাবে আমরা মোটামুটি জ্যাঙ্গোতে দেখা যাবে আপনারা ইন্ডিভিজুয়াল মিনিমাম 5টা করে প্রজেক্ট করবেন, আমি তো একটা দেখাবো। তো ইনশাল্লাহ দেখা যাবে সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে একটু আগে যে টেমপ্লেটটা ডাউনলোড করলাম, এই টেমপ্লেট দেখেন এরকম আমরা ডিরেক্টলি আমরা HTML ফাইল বা CSS বা বুটস্ট্র্যাপ ফাইল আমরা পাই। এখন জ্যাঙ্গোতে তো ডিরেক্টলি তো এভাবে আমাদের কাজ করবে না, তাহলে এটা আমাদেরকে স্ট্রাকচারড ওয়েতে নিয়ে আসতে হবে। তো এখানে ধরেন আমি যদি এখানে দেখেন, এই যে এখানে ধরেন একটা টেমপ্লেটের ডিজাইন দেয়া আছে। আমি যখন রুট ইউআরএল হিট করছি, রুট ইউআরএল হিট করলে আমার এই যে হোম পেজে আসতেছে। এখানে ধরেন ক্যারোসেল বুটস্ট্র্যাপ আমরা দেখলাম এই ক্যারোসেল গুলো কিভাবে কাজ করে। দেন নাম্বার, এখানে রেজিস্ট্রেশন ক্লিক করলে রেজিস্ট্রেশন পেজ। এটা যদি আমরা আরো অ্যাট্রাকটিভ করবো, জাস্ট আপাতত ডিজাইনটা আমরা ফোকাস করতেছি। ধরেন হোম পেজে যখন আসতেছি, হোম পেজে আসলে এই যে আমরা বিভিন্ন প্রোডাক্ট দেখতেছি, বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট দেখতেছি। এখন এখান থেকে যদি দেখা যায় যে আমি কোনো একটা প্রোডাক্টে ক্লিক করি, দেন হচ্ছে প্রোডাক্টের ডিটেলস আমি দেখতে পাচ্ছি, প্রোডাক্টের প্রিভিয়াস প্রাইস, বর্তমান প্রাইস এগুলো দেখতেছি। এখন এখান থেকে যদি অ্যাড টু কার্টে যদি ক্লিক করি, অ্যাড টু কার্টে ক্লিক করলে এখানে আমরা কার্টে আমরা প্রোডাক্টের ডিটেলস দেখতে পাচ্ছি। এখান থেকে যদি প্রোডাক্ট আমরা ইনক্রিজ করতে চাই, ডিক্রিজ করতে চাই, সেক্ষেত্রে ইনক্রিজ ডিক্রিজ হবে, তাহলে আমরা রিমুভ করতে পারবো। এখন হচ্ছে যখন আমরা ইনক্রিজ করবো, তখন এই প্রোডাক্টের কোয়ান্টিটি বাড়ার সাথে সাথে আমাদের কিন্তু এখানে প্রাইসটাও কিন্তু আপডেট হবে। প্রোডাক্টের কোয়ান্টিটি কমার সাথে সাথেও কিন্তু প্রাইস আমাদের আপডেট হবে। এরপর যদি দেখা যায় যে প্লেস অর্ডার যদি করি, প্লেস অর্ডার করলে কোন অ্যাড্রেসটা ইয়ে করবো। আর এখানে এখন অবধি আমি ডিজাইনটা ইয়ে করি নাই, বাট যখন আমি দেখাবো তখন হচ্ছে এখানে আরেকটা সেকশন থাকবে যে যখনই এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব, কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের ইয়ে আসবে যে পেমেন্ট গেটওয়ে। আমরা এখানে ইনিশিয়ালি আমরা দেখবো যে বাংলাদেশের যে পেমেন্ট গেটওয়ে এসএসএল কমার্স যেটা আছে সেটা আমরা দেখবো। আর যখন মোটামুটি দেখা যাবে আমাদের মোটামুটি 5-7টা প্রজেক্ট যাবে, যেমন রেস্ট ফ্রেমওয়ার্কে যখন আমরা মুভ অন করবো তখন আমি স্টাইপটা দেখাবো। ওকে, তাহলে মোটামুটি একটা ই কমার্স ওয়েবসাইটে যা কিছু লাগে আমরা ইনশাল্লাহ সবকিছু এখানে কভার করব। আশা করি আমাদের সবকিছু এখানে কভার হবে। ওকে, এখন হচ্ছে প্রথম যে জিনিসটা তাহলে আসতেছে, আমি যদিও আপনাদেরকে ভিডিও আমি প্রোভাইড করব যে এক্স্যাক্টলি টেমপ্লেটটা কিভাবে যেমন কনভার্ট করতে হয় স্টেপ বাই স্টেপ। আমি একটা আমার এই রেকর্ডেড ভিডিও আছে, আমি ওটা প্রোভাইড করব। যদি দেখাতে ওই ভিডিওটা দেখে বুঝতে প্রবলেম হয়, সেক্ষেত্রে নেক্সট ক্লাসটা আমি আবারও লাইভ নেব। আজকে জাস্ট আমি ওভারভিউ দিচ্ছি জিনিসগুলো, কারণ হচ্ছে আমরা যখন প্রজেক্ট মুভ অন করি সব থেকে ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এটা যে এক্স্যাক্টলি প্রজেক্টের ফ্লোটা বোঝা। আচ্ছা, এখন আমি যদি এখানে আসি, যে ধরেন যে টেমপ্লেটটা ছিল সেই টেমপ্লেটটা আমি এখানে ধরেন ইয়ে করতে যাচ্ছি, যে কারণে এখানে আমি একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। ধরেন আমি ডাইনামিক টেমপ্লেট নামে একটা ফোল্ডার তৈরি করছি, এই ফোল্ডারের ভিতর আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করছি। আমার প্রজেক্ট নেম দিয়েছি ই কমার্স নামে, আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করছি। তাহলে আউটার প্রজেক্ট হচ্ছে ই কমার্স আর ইনার প্রজেক্ট হচ্ছে ই কমার্স। এই প্রজেক্টের ভিতরে আমি শপ নামে একটা অ্যাপ ক্রিয়েট করছি। তাহলে আমি সেটিংস ডট পাই যদি আসি, সেটিংস ডট পাই আসলে আমি এখানে দেখেন শপ নামে একটা অ্যাপ ক্রিয়েট করছি। তো শপ অ্যাপ কিভাবে ক্রিয়েট করতে সেটা তো আমরা অলরেডি জানি। ওকে, করার পর এখন আমি যে কাজটা করছি, এই যে শপ নামে যে অ্যাপটা আছে, শপ অ্যাপের ভিতরে আমি urls ডট পাই নামে একটা ফাইল আমি ক্রিয়েট করছি। এই যে এখানে হচ্ছে যেহেতু আমি শুধুমাত্র একটা অ্যাপ নিয়ে কাজ করছি, যে কারণে এখানে আমি রুট ইউআরএলটাই বলে দিচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে সেটিংস ডট পাইয়ে আমরা নতুন আরেকটা জিনিস এখানে শিখবো। আমরা এতদিন দেখা গেছে যে আহ, যদি আমরা টেমপ্লেট বা স্ট্যাটিক ফাইল, দ্যাট মিনস হচ্ছে HTML CSS বুটস্ট্র্যাপ এগুলো নিয়ে যদি কাজ করতে চাই, টেমপ্লেট এবং স্ট্যাটিক এর জন্য কিন্তু আমরা বেস ডিরেক্টরি এর নিচে কিন্তু ভেরিয়েবল ক্রিয়েট করতাম, দেন আমরা পাথ চিনিয়ে দিতাম। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আপনি যদি সিঙ্গেল অ্যাপ নিয়ে যদি কাজ করেন, সেক্ষেত্রে আপনি এখানে যে অ্যাডভান্টেজটা পাবেন, আপনি যদি ওই অ্যাপের ভিতরে স্ট্যাটিক ফোল্ডার এবং টেমপ্লেট ফোল্ডার ক্রিয়েট করেন, তাহলে আপনাকে ম্যানুয়ালি এখানে
ওই ফোল্ডারে চিনে দেওয়ার প্রয়োজন নেই, তাহলে জ্যাঙ্গো অটোমেটিক ডিটেক্ট করে। আমরা এখানে যে কাজটা করছি, ধরেন আমি এখানে ক্রিয়েট করছি কি ইনস্টল অ্যাপস শপ নামে একটা অ্যাপ ক্রিয়েট করছি। এই শপ অ্যাপের ভিতরে দেখেন আমি স্ট্যাটিক ফাইল ক্রিয়েট করছি এবং টেমপ্লেটস নামে ফাইলটা ক্রিয়েট করছি। স্পেলিংটা সেম রাখবেন, স্ট্যাটিক এবং টেমপ্লেটস। সো এই নামে যদি আপনি ফোল্ডার ক্রিয়েট করেন তাহলে দেখা যাবে জ্যাঙ্গোকে আলাদাভাবে বা ম্যানুয়ালি চিনিয়ে দেওয়ার প্রয়োজন হবে না, সে অটোমেটিক এটা ডিটেক্ট করবে। এখন এখানে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে টেমপ্লেট ফোল্ডারের ভিতর এই প্রজেক্টের জন্য যতগুলো HTML ফাইল আছে, এক্সাম্পল হিসেবে ধরলাম এই যে এখানে যতগুলো HTML ফাইল আছে, এক্সাম্পল হিসেবে এই যে এখানে যতগুলো HTML ফাইল আছে সব HTML ফাইল ধরেন আমি নিয়ে এসে টেমপ্লেট ফোল্ডারের ভিতর সব নামে একটা ফোল্ডার তৈরি করছি। এই ফোল্ডারের ভিতর সব HTML ফাইলগুলো এখানে আমি রেখে দিচ্ছি। আফটার দ্যাট এই যে স্ট্যাটিক নামে যে ফোল্ডার আছে, স্ট্যাটিক ফোল্ডারের ভিতর ধরেন আমি সব নামে আরেকটা ফোল্ডার তৈরি করছি। এর ভিতরে এই যে CSS নামের যে এখানে ফোল্ডারটা আছে, ধরেন এই ফুল ফোল্ডারটাকে তুলে নিয়ে এসে আমি ড্র্যাগ এন্ড ড্রপ এখানে করলাম। তাহলে CSS ফোল্ডারের ভিতর যতগুলো আমার CSS আছে এই প্রজেক্টের জন্য সব CSS গুলো এখানে আমার চলে আসলো। ওকে, এরপর যদি আসি আমি সেম ওয়েতে এই যে ইমেজ ফোল্ডারটা ধরেন এখানে আমি তুলে নিয়ে এসে রাখলাম, বা ইমেজেস আপনি যেটা খুশি সেটা রাখতে পারেন। জেএস নামে আমি একটা ফোল্ডার তৈরি করলাম। তার মানে এই প্রজেক্টের জন্য আমার যে ফাইলগুলো প্রয়োজন সেই ফাইলগুলো এখানে আমি পেয়ে গেলাম। এখন হচ্ছে আমি তো জাস্ট ফাইল নিয়ে আসছি, এখন অবধি তো আমি ভিউ ইউআই এগুলো তো ডিফাইন করি নাই। তাহলে আমি যদি এখন আসি সব ফোল্ডারের ভিতর এই যে এখানে আগে রুট ইউআরএলটাতে কি ইউআরএলস ডট পাই ইনক্লুড সব ডট ইউআরএলস। তাহলে ইউআরএলস এ যদি আসে এখানে প্রথম যে কাজটা আমি করছি সেটা হচ্ছে জাস্ট দেখেন পাথ। প্রথমে আমরা কিন্তু এভাবে আগে টেমপ্লেটটা আগে আমরা জ্যাঙ্গোতে কনভার্ট করে নেব, আফটার দ্যাট আমরা জয়েন কোড লেখা শুরু করব। তো এখানে হচ্ছে পাথের ভিতর আমি এখানে এমটি রাখছি। এমটি দ্যাট মিনস হচ্ছে 127.0.0.1.8000 এটা আমাদের বোঝায় ভিউজ ডট হোম। তাহলে রুট ইউআরএল হিট করলে সে যাবে কোথায়, ভিউজ ডট হোমে যাবে। তাহলে আমি যদি এখানে যদি আসি ভিউজে জাস্ট আমি কি বলে দিচ্ছি ডিএফ হোম, রিটার্ন রেন্ডার করবে কি সব ডট হোম ডট এসটিএমএল। দ্যাট মিনস এই যে এখানে যদি টেমপ্লেট ফোল্ডারের ভিতরে আসে এই যে এখানে আমার হোম ডট এসটিএমএল নামে যে পেজটা আছে এই হোম ডট এসটিএমএল পেজে আমার চলে আসবে। আর পারফেক্টলি এই যে এখানে আমি আমার কোড দেখতে পাচ্ছি। সেম ওয়েতে আমার যতগুলো পেজ আছে এখানে যতগুলো পেজ আছে এই পেজগুলোকে আমি সেম ওয়েতে কনফিগার করব। সেম ওয়েতে ধরেন প্রোডাক্ট ডিটেল পেজের জন্য জাস্ট ভিউজ ডট প্রোডাক্ট ডিটেল, কার্ডের জন্য অ্যাড টু কার্ড, বাইয়ের জন্য বাই নাও, প্রোফাইলের জন্য ভিউজ ডট প্রোফাইল। এখানে দেখেন শুধুমাত্র আমি যে কাজটা করছি ফাংশন ডিফাইন করছি আর HTML পেজটা জাস্ট আমি রিলেটেড আমি করে দিয়েছি। এতটুকু কাজ আমরা করেছি। ওকে, দ্যাট মিনস প্রতিটা HTML পেজের সঙ্গে আমরা রিলেশনটা আমরা তৈরি করছি। এখন হচ্ছে এই যে এখানে যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটে দেখেন যে হোম পেজে আছে, হোম পেজে আমার সেম ন্যাপবার আছে। আমি যদি ধরেন প্রোডাক্ট ডিটেল পেজে যাই, প্রোডাক্ট ডিটেল পেজে আমার সেম ন্যাপবার, অ্যাড টু কার্ডে যদি যাই এখানেও সেম ন্যাপবার, প্লেস অর্ডারে যদি যাই এখানেও আমার সেম ন্যাপবারই আছে বা সেম ফুটারটাই আছে। এখন হচ্ছে আমি কি প্রতিটা পেজে কি আলাদা আলাদা কোড লিখবো বা সেম কোডে কি আমি বারবার রিপিট করব? না, আমার সেম কোডটা বারবার রিপিট করার প্রয়োজন নাই। আমি এখানে যে কাজটা করতে পারি, এখানে আমরা যে কাজ করব একটা প্রজেক্টের কমন যে কোড আছে বা প্রজেক্টের স্ট্রাকচারটা কি হবে সেই স্ট্রাকচারটা আগে আমরা ডিফাইন করে নেব। এটা আমরা কিভাবে ডিফাইন করব? এটা আমরা ডিফাইন করব আমাদের যে টেমপ্লেট নামের ফোল্ডার আছে, দ্যাট মিনস যেখানে আমাদের HTML ফাইলগুলো থাকবে সেখানে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করে নেব যার নাম হবে বেস ডট এচটিএমএল। আচ্ছা, এখানে যদি আমরা আসি বেস ডট এচটিএমএল, এখন বেস ডট এচটিএমএল আমরা কি কাজ করতেছি? বেস ডট এচটিএমএল এ দেখেন আমরা HTML এর যে সিনট্যাক্সটা আছে HTML এর সিনট্যাক্সটা আমরা এখানে লিখে নিয়েছি। আমি একটু ওয়ার্কশপ করে নিচ্ছি। HTML এর যে ফুল সিনট্যাক্সটা আছে প্রথমে আমরা HTML এর সিনট্যাক্সটা নিয়েছি। HTML এর সিনট্যাক্সটা নেওয়ার পর এখানে যে কাজটা করছি আমার হচ্ছে প্রজেক্টের জন্য যতগুলো আমার লিংক ছিল আমরা সব লিংকগুলো যেমন হচ্ছে বুটস্ট্র্যাপের জন্য লিংক ক্যাপ বা এখানে সিএসএস ফাইল বা এখানে হচ্ছে যত ধরনের আমার রিলেশন আছে যত প্রকার লিংকগুলো আছে সবগুলো আমি এখানে
নিয়ে নিয়েছি। দেন জেএস এর জন্য যতগুলো কনফিগারেশন আছে জেএস ফাইলের সেগুলো আমি এক জায়গায় নিয়েছি। এটা জাস্ট ধরেন আমি একটা টেমপ্লেট তৈরি করছি, প্রজেক্টে একটা স্ট্রাকচার আমি তৈরি করতেছি। স্ক্রিপ্ট ফাইলগুলো এখানে রাখছি, উপরে ধরেন যেগুলো সিএসএস এর জন্য যে করা দরকার সেগুলো আমি করে রাখছি। এরপর আমি যে কাজটা করছি, আমার প্রতিটা পেজেই, এই যে এখানে প্রতিটা পেজেই তো আমার তো টাইটেল থাকবে। কারণ এখানে আইকুয়েস্ট হোম দেখাচ্ছে, আমি এখানে যদি আসি এখানে দেখাচ্ছে প্রোডাক্ট ডিটেইল দেখাচ্ছে, দেখাচ্ছে প্রতিটা পেজে তো আমার টাইটেল চেঞ্জ হবে। এজন্য এখানে আমরা যে কাজটা করছি, টাইটেল ট্যাগ আমরা নিয়েছি, টাইটেল ট্যাগের পর ধরেন আইকুয়েস্ট আমরা পাইপ সাইন দিয়েছি। দেন এখানে আমরা একটা কাজ করছি, টেকনিক্যাল কাজ বা যেমন আমাদেরকে যেটা বলে, আমরা যদি এখানে ব্লক টাইটেল ক্যালিব্রেস পার্সেন্ট ব্লক টাইটেল এবং ইন ব্লক টাইটেল এর মধ্যবর্তী স্থানে আমরা জাস্ট আমরা টাইটেল ট্যাগটা আমরা প্রতিটা পেজে কল করবো না, জাস্ট এই অংশটুকু আমরা কল করব। এই অংশের মাঝে আমরা যে কোডটা লিখবো বা যে টাইটেলটা দেবো সেটাই আমরা দেখতে পারবো। আপনাদের একটু হয়তো কনফিউশন মনে হচ্ছে আপনাদের, একটু পরে এটা ক্লিয়ার হয়ে যাবেন। এরপর বডি ট্যাগের ভিতর আমি এখানে যে কাজটা করছি, এই যে ন্যাপবারের যে কোডটা আছে ফুল ন্যাপবারের কোডটা দেখেন এখানে আমি রেখে দিচ্ছি, ন্যাপবারের কোডটা আমি এখানে রেখে দিচ্ছি। আর এখানে হচ্ছে ফুটারের কোডটা, দ্যাট মিনস কমন যে কোড আছে সেটা আমি এখানে রেখে দিলাম। আর এর মধ্যবর্তী স্থানে আমি এখানে ব্লক তৈরি করে নিচ্ছি। এই ব্লকটা কেন তৈরি করছি, আমি যদি রিয়েল লাইফ এক্সাম্পল দেই, amazon.com এ যদি আসি, দেখেন এই যে এখানে যে ন্যাপবারটা আছে, ন্যাপবার দ্যাট মিনস ধরেন আপনি ধরেন এই ন্যাপবারটা যে আছে, এই ন্যাপবার দেখেন amazon.com এ আছে। আমি নিচে যদি নামি, নিচেও কিন্তু দেখেন এই ফুটারটা কিন্তু এখানে আছে। আমি যদি এখান থেকে যদি আসি, ধরেন প্রোডাক্ট ডিটেল পেজে যাই, কুকারে যদি যাই, তাহলে দেখেন সেম নাম্বারটাই কিন্তু আছে। আবার এখানে যদি যাই, এখানেও কিন্তু আমার কি আছে, ফুটারটা। বাট এখানে দেখেন মধ্যবর্তী স্থানে কিন্তু কন্টেন্ট চেঞ্জ হয়ে গেছে। হোম পেজে ধরেন মধ্যবর্তী স্থানে কন্টেন্ট এই যে এরকম ছিল, নাম্বার এবং ফুটারের মাঝে কন্টেন্ট এরকম ছিল। বাট আমি প্রোডাক্টের ভিতরে যখন প্রবেশ করছি, দেখেন প্রোডাক্টের ভিতরে কন্টেন্ট কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে, বাট নাম্বার এবং ফুটারটা ফিক্সড আছে। এর ভিতরে যদি প্রবেশ করি তাহলে দেখেন এই যে কার্ড, এখানেও কিন্তু দেখেন নাম্বার ফুটার কিন্তু দেখেন সেম আছে, বাট এর মধ্যবর্তী স্থানে এই পেজে কিন্তু দেখেন আমার কন্টেন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক তেমনই আমরা যে কোনো ওয়েবসাইট তৈরি করি না কেন, সেখানে যদি দেখা যায় যে 5টা 10টা 15টা বা 20টা যদি পেজ থাকে, 20টা পেজেই তো দেখা যাবে আমার নাম্বার ফুটার সেম থাকবে, বাট প্রতিটা 20টা পেজে তো মধ্যবর্তী স্থানে তো কন্টেন্ট আমার চেঞ্জ হবে। তাহলে আমরা ডাইনামিকলি যখন কাজ করব তখন আমরা এইভাবে ব্লক তৈরি করে নিতে পারি। এই ব্লকগুলো দেখ মিনস এখানে আমার মধ্যবর্তী স্থানের কন্টেন্ট আমার চেঞ্জ হবে। দেখেন নাম্বার ফিক্সড, এটা ফিক্সড রাখলাম, ফুটার ফিক্সড রাখলাম। আর এখানে ব্লকগুলো যে লিখলাম, আর যে পেজে ডিফারেন্ট কন্টেন্ট থাকবে এই ব্লকের ভিতর জাস্ট আমরা লিখবো। দেন আমার যদি স্লাইডার থাকে, যদি স্লাইডার দ্যাট মিনস ক্যারোসেল, আমরা বুটস্ট্র্যাপে যেটা দেখছিলাম, যদি আমরা ক্যারোসেল ইউজ করতে চাই, জাস্ট এই ব্লকটা নেব, এই ব্লকের ভিতরে আমরা কোড লিখবো। যদি দেখা যায় যে আমরা কোনো ইমেজ টাইপের বা লাইফ সেল বলতে বোঝাচ্ছি আমি আমার ডিজাইনের যে জিনিসটা বুঝেছি সেটা হচ্ছে এই যে ধরেন এই অংশটুকুর কথা আপনি ধরতে পারেন, সরি এই যে এই অংশটুকুর কথা, এই যে কার্ডগুলো এই কার্ডগুলোর কথা আপনি ধরতে পারেন। এরপর হচ্ছে মেইন কন্টেন্ট, ব্লক মেইন কন্টেন্ট বলতে বোঝাচ্ছি একবার আমাদের মেইন যে কন্টেন্ট গুলো বা মেইন যে তথ্যগুলো বা মেইন যে ইনফরমেশন গুলো থাকে সেগুলোকে আমি বোঝাচ্ছি। তাহলে মোটামুটি আমাদের দেখা গেলো এখানে বেস ডট এসটিএমএলটা আমাদের ক্রিয়েট হয়ে গেল। এখন হচ্ছে হোম ডট এসটিএমএলটা, দ্যাট মিনস আমি এই যে এখানে যে হোম ডট এসটিএমএল এর যে কোডটা দেখতে পাচ্ছি, এখানে তাহলে আমি কিভাবে কনফিগার করলাম, এটা কনফিগার করছি আমি এভাবে। এখানে যদি আসি ফ্রম হোম ডট এসটিএমএল পেজে দেখেন এখানে যখন আমি কাজ করছি, এখানে দেখেন কোথাও কিন্তু আমি এসটিএমএল এর সিনট্যাক্সটা লিখিনি। তার মানে দেখেন যদি আমার ওয়েবসাইটে যদি দেখা যেত 20টা পেজ হইতো, 20টা পেজে কিন্তু আমার আগে ম্যানুয়াল স্টাইলে কিন্তু 20 বার কিন্তু HTML এর সিনট্যাক্স লেখার প্রয়োজন হইতো। বাট এখন দেখেন শুধুমাত্র একবার আমি HTML সিনট্যাক্স লিখছি, এরপর যদি 100টা পেজও হয় আমার কিন্তু HTML সিনট্যাক্স লেখার প্রয়োজন হবে না। তাহলে এখানে কিভাবে সিনট্যাক্সটা হচ্ছে এরকম, আমরা প্রথমে লিখবো যে $% shop dot base dot html, দ্যাট মিনস আমাদের এই যে এখানে যে বেস ডট এসটিএমএল নামের যে পেজটা আছে, এই বেস ডট এসটিএমএল পেজটাকে এক্সটেন্ড করলাম এই এসটিএমএল পেজে, দ্যাট মিনস আমরা ইনহেরিট করে নিয়ে আসলাম। অলরেডি আমি ওই যে আপনাদেরকে বলছিলাম যে দাদার কাছ থেকে বাবা সম্পত্তি পাই, বাবার কাছ থেকে আমরা পাই, আমাদের কাছ থেকে আমাদের সন্তানরা পাবে, ঠিক তেমনই আমরা
হোম ডট এইচটিএমএল পেজে এই যে বেস ডট এইচটিএমএল এর যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটাকে আমরা কল করে নিয়ে আসলাম। তাহলে এখানে আমার এক্সটেন্ড হয়ে গেছে বেস ডট এইচটিএমএল। এরপর হচ্ছে আমরা যদি স্ট্যাটিক ইউজ করতে চাই তাহলে তো ওয়েসলি আমাদের লোড করতে হবে স্ট্যাটিককে, সেটা আমরা করলাম। করার পর আমি আপনাদেরকে বলছিলাম বেস ডট এইচটিএমএলটা পাশে ওপেন করে নেই। আমি আপনাদেরকে বলছিলাম যে আগে আমরা টাইটেল লেখার জন্য কি করতাম, ডিরেক্টলি টাইটেল ট্যাগ লিখতাম। বাট আমি তো স্ট্রাকচার তো এখানে টাইটেলের স্ট্রাকচারটা তো এখানে তৈরি করে রাখছি। তাহলে আমার প্রতিটা পেজে যে টাইটেল গুলো দেবো সেই টাইটেল গুলো জাস্ট এই অংশটুকু ব্লক টাইটেল, ইন ব্লক টাইটেল এই অংশটুকু কপি করে নেব। তাহলে এখানে যদি আসি ব্লক টাইটেল, আমি এখানে এর মধ্যবর্তী স্থানে হোম দিয়েছি আর ইন ব্লক টাইটেল। তার মানে এই যে মধ্যবর্তী স্থানে যে টাইটেলটা দেবো এই টাইটেলটা এক্স্যাক্টলি আমরা এই যে উপরে দেখতে পাবো। আমি এই যে এখানে দেখেন /home, আমি পারফেক্টলি এই টাইটেলটা এখানে দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে আমি যদি আসি দেখেন এখানে কি লিখছি, ব্লক ব্যানার স্লাইডার, এবং এইটা ক্লোজ হয়েছে কোথায়, ইন ব্লক ব্যানার স্লাইডার। এটা কোথায় থেকে আসতেছে, আমি এই যে এখানে দেখেন আমি কি নিচ্ছি এই ব্লকটা। তাহলে এই ব্লকের মধ্যবর্তী স্থানে আমি যা লিখবো সেটাই ইন্ডিভিজুয়াল কন্টেন্ট হিসেবে আমার থাকবে। দেখেন এই যে এখানে যে আমি ব্লক কন্টেন্ট, এটা শুধু হোম পেজে আসছে, এর পরবর্তী পেজে কিন্তু কোথাও কিন্তু আমার দেখাচ্ছে না। দেন ক্যারোসেল কিন্তু পরবর্তী কোনো পেজে দেখাচ্ছে না। দ্যাট মিনস আমি নিজের মতো করে কিন্তু পেজগুলো এখন কিন্তু কন্ট্রোল করতে পারতেছি। তাহলে ব্লক স্লাইডার, ইন ব্লক স্লাইডার, এর মধ্যবর্তী স্থানে আমি যে কোডটা রাখছি সেটা আমার দেখাচ্ছে। এরপর হচ্ছে আমি ব্লক লাইফস্টাইল, এটা এখানে দেখাচ্ছি। এই যে ধরেন ওয়েলকাম টু iQuest 10,000, দ্যাট মিনস এই অংশটুকু এইটা বুঝাচ্ছি। আচ্ছা ধরেন এই যে এই অংশটুকু বুঝেছি, লাইফস্টাইল ধরেন এইটা বুঝাচ্ছে। আচ্ছা এরপর হচ্ছে ব্লক মেইন কন্টেন্ট। তাহলে আমি এই যে এখানে এনেছি ক্যালিব্রেটেড পার্সেন্ট সাইন ব্লক মেইন কন্টেন্ট, এর মধ্যবর্তী স্থানে আমি যে ডেটাগুলো দিব আর এটার সাথে সাথে আমাকে ক্লোজ করতে হবে, নিচে এই যে ক্লোজ করে দিচ্ছি পার্সেন্ট সাইন ইন ব্লক মেইন কন্টেন্ট। এই যে ব্লক মেইন কন্টেন্ট, ইন ব্লক মেইন কন্টেন্ট, এই যে এর মধ্যবর্তী স্থানের তথ্যগুলো হচ্ছে এগুলো। সেম ওয়েতে প্রতিটা পেজেই ধরেন আমি সেম কাজটা করছি। ধরেন অ্যাড্রেস পেজে প্রথমে ধরেন বেস ডট এইচটিএমএলটা আমরা ইনহেরিট করে নিয়েছি, দেন আমি এখানে টাইটেল বলে নিয়েছি ব্লক মেইন কন্টেন্ট। এখানে যেটা আমি ক্যারোসেল বা লাইফ সেল এগুলো দেখাবো না, শুধুমাত্র মেইন কন্টেন্টটা দেখাবো এই পেজে। যে কারণে আমি যে ব্লক মেইন কন্টেন্ট নিয়েছি এর মধ্যবর্তী স্থানে যে তথ্যগুলো দিতে যাচ্ছি সেগুলো আমি দিয়েছি ইন ব্লক মেইন কন্টেন্ট করে দিয়েছি। সেম ওয়েতে অর্ডারও দেখেন বেস ডট এইচটিএমএলটা ইনহেরিট করে নিয়েছি, টাইটেল দিয়েছি এবং ব্লক মেইন কন্টেন্ট, স্টার্ট ব্লক মেইন কন্টেন্ট, ইন ব্লক মেইন কন্টেন্ট। এক্স্যাক্টলি দেখা যায় আমাদের এভাবেই প্রজেক্টগুলো কাজ করে। তো আমি আশা করি যে মোটামুটি আপনাদেরকে ওভারভিউ দিতে পারছি যে প্রজেক্টগুলো কিভাবে কাজ করে বা যেমনটা কিভাবে কনভার্ট করতে হয়। আমি ক্লাস শেষে রাতেই দেখা যাবে এই যে এই ভিডিওটা যখন দেব এবং এই ফ্রেশ টেমপ্লেটটা যখন দেব, এর পাশাপাশি ধরেন কিভাবে ডাউনলোড করে কিভাবে কনভার্ট করতে হয় সেই ভিডিওটাও দেবো। আপনারা কাইন্ডলি ভিডিওটা দেখে নেবেন। যদি সিঙ্গেল একজন পার্সনও যদি বলেন যে ভাইয়া না আমি ওই ভিডিওটা দেখে বুঝি নাই, তাহলে আমি আবারও আপনাদের লাইভ ক্লাস নিয়ে নেব। তো এইটা হচ্ছে আপনারা দেখা যাবে যে আমি চাইলে দেখা যেত যে আজকে একবার মডেল ক্রিয়েট করে সব দেখাতে পারতাম, বাট এটা আমার কাছে ইফেক্টিভ মনে হয় না। কারণ কি, কারণ হয়তোবা আপনারা অনেকেই আছেন যে লাইফের ফার্স্ট টাইম আপনারা এই জিনিসটা দেখতেছেন জ্যাঙ্গো টেমপ্লেট কনভার্ট। তো আপনারা যে কাজ করবেন যে আমি ম্যাটেরিয়াল গুলো যখন শেয়ার করব, আপনার প্রজেক্ট স্ট্রাকচারটা এখানে কোন ফাইলটা কিভাবে নিয়েছে বা একটা ফ্রেশ টেমপ্লেট আমরা কিভাবে রাখি, বেস ডট এইচটিএমএলটা বা ইনহেরিট কিভাবে করতেছি এই জিনিসটা বোঝার ট্রাই করবেন। দেন আমরা নেক্সট ক্লাস থেকে দেখা যাবে আমরা এই প্রজেক্টের জন্য ডেটাবেস ডিজাইনটা কিরকম হবে, তারপর হচ্ছে ভিউ কিভাবে লিখবো, অ্যাডমিন ড্যাশবোর্ডে আমরা প্রোডাক্ট কিভাবে আপলোড করবো, দেন কিভাবে কল করবো, A to Z ইনশাল্লাহ আমরা দেখবো। ওকে, তাহলে ইমতিয়াজ ভাই, কাফিউল ভাই বা বালবি ভাই, মেহেদি ভাই, মোটামুটি যে জিনিসটা বুঝাইতে যাচ্ছে মোটামুটি কি একটা আইডিয়া পাইছেন আপনারা? জি ভাই। জি। আচ্ছা, মোটামুটি যতটুকু আমরা দেখলাম আর এতদিন আমরা যা শিখে যাচ্ছি, এখন কি আপনাদের কাছে কি মনে হয় আমরা যা শিখে যাচ্ছি আর যা দেখলাম এখানে কি খুব বেশি ডিফারেন্স আপনি পাইছেন স্ট্রাকচার বা অন্য কোনো কিছুতে? না ভাই, না সবকিছু না একই। না ঠিক আছে, ঠিক আছে। ওকে, কারণ আমি এতদিন ধরেন যেমন যে ফান্ডামেন্টাল গুলো আছে আমি সবগুলো কভার করার ট্রাই করছি এই কারণে, কারণ আমি একটা জিনিস বিলিভ করি মোটামুটি আপনাদের জ্যাঙ্গোর মোটামুটি ধরেন 85 থেকে 90% কিন্তু টপিক কিন্তু আপনার জানা হয়ে গেছে। এখন জাস্ট কিভাবে অর্গানাইজ করব এই জিনিসটা জাস্ট আমরা
শিখবো, এতটুকু শিখলেই আমাদের জন্য এনাফ। ওকে, আমি দেখি যে আপনাদের যে এক্সামের যে ইয়েগুলো সাবমিট করছেন, আমি আগামীকালকে আপনাদের ইয়েগুলো দেখবো, কোডগুলো দেখবো, সরি কোডগুলো আগামীকালকে আমি দেখবো। আর সেখানে কি অবস্থা বা কি কি রকম মার্ক পেলে আমি মার্কিংও দিব, বা কোনো যদি আপডেট থাকে সেটা আমি কমেন্ট করে দিয়ে দেবো আপনাদেরকে। আর রাতে সব ম্যাটেরিয়াল গুলো দিয়ে দেবো। আর যদি দেখা যায় যে কারো কোনো কোশ্চিন থাকে তাহলে ভাই করতে পারেন, কোনো কোশ্চিন বা কোনো কনফিউশন থাকলে করতে পারেন। আমরা কি এই প্রজেক্টে উপরে কাজ করবো নাকি এখন যেটা দেখাচ্ছি? জি জি, আমরা এটার উপরে করব, এবং আমাদের প্রসেসটা হবে এরকম যে, থ্যাংক ইউ ভাই কোশ্চিনটা করার জন্য। মানে আমাদেরকে যে একটা মানে ই কমার্স সাইট করানোর কথা ছিল, এটাই কি সেটা? জি জি, আমি আমি বুঝাচ্ছি আপনাদেরকে স্টেপগুলো কিরকম হবে। প্রজেক্টটা অনেক সাদামাটা আপনাদের কাছে মনে হচ্ছে, ধরেন আমি এটা দেখাচ্ছি, এটা দেখানোর পাশাপাশি আপনারা হচ্ছে রেগুলার ক্লাস করতেছেন, 8 জনের মতো আপনারা রেগুলার ক্লাস করতেছেন। তো আমি দেখা যাবে যে পরশুদিন বা মানে নেক্সট ক্লাসের আগেই আমি মোটামুটি 10টা টেমপ্লেট আপনাদের আমি শেয়ার করব। আমাদের যে গ্রুপ আছে, গ্রুপে 10টা টেমপ্লেট শেয়ার করা থাকবে। ধরেন এরকম 10টা টেমপ্লেট শেয়ার করা থাকবে। ধরেন এখান থেকে এই যে ধরেন আমি এখানে দিলাম যে 8জন স্টুডেন্ট আছেন, বাট 10টা টেমপ্লেট থাকবে। এই 10টা টেমপ্লেটের ভিতর মেহেদি ভাই, কারণ মেহেদি ভাই কোন টেমপ্লেটটা নিয়ে কাজ করতে যাচ্ছেন আপনি আমাকে কনফার্ম করবেন যে ভাই আমি এই টেমপ্লেটটা নিয়ে কাজ করতে যাচ্ছি। ধরেন পাল্লবী ভাই আপনি কোন টেমপ্লেটটা নিয়ে কাজ করতে যাচ্ছেন আপনি কনফার্ম করবেন। এই যে এইভাবে সবাই আমাকে একটা করে টেমপ্লেট কনফার্ম করবেন। এখন হচ্ছে নেক্সট ক্লাসে আমি আমি দেখাবো ধরেন মডেলটা কিভাবে কাজ করছে বা প্রোডাক্ট কিভাবে আপলোড করি। আপনারা যে কাজ করবেন, আমি ক্লাসে যা দেখাচ্ছি যে প্রজেক্টে, এটা তো প্র্যাকটিস করবে নাই, এর পাশাপাশি আপনি যে টেমপ্লেটটা চুজ করছেন, আপনার ইন্ডিভিজুয়াল যে টেমপ্লেটটা চুজ করছেন, ওই ইন্ডিভিজুয়াল টেমপ্লেটে আপনারা মডেল ক্রিয়েট করবেন। মডেল ক্রিয়েট করে ডেটাবেস থেকে ধরেন প্রোডাক্ট আপলোড করে ফ্রন্ট এন্ডে কিভাবে কল করতে হয় বা ডিটেলস পেজে কিভাবে যেতে হয়, মানে আমি ক্লাসে যে টপিকসটা দেখাবো ওই টপিকসটা আপনি আপনার ইন্ডিভিজুয়াল প্রজেক্টেও আপনি ইমপ্লিমেন্ট করবেন। তো এখানে দেখা যাচ্ছে আমি এখানে একটা প্রজেক্ট করাচ্ছি, সাথে 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 দেখা যাচ্ছে যে আপনারা সাথে সাথে আপনারা এখানে পাচ্ছেন কি 8 জনে 8টা প্রজেক্ট কিন্তু করতেছেন। তো মোটামুটি দেখা যাবে যে আপনারা মডেলটা বা এদিকে হচ্ছে মোটামুটি একটা বা দুটো ক্লাস হওয়ার পর আমাদের ফার্স্ট সেশনটা হবে। এগুলো বোনাস সেশন। ফার্স্ট সেশনে দেখা যাবে যে আপনারা যে 8জন আছেন, 8জন কতটুকু কাজ করলেন, কি কি প্রবলেম ফেস করছেন বা এরপরে কি কি কনফিউশন আছে, এই জিনিসগুলো আমরা আলোচনা করব। ওই দিন দেখা যাবে আমি কথা বলবো না, ওই দিন দেখা যাবে যে আমি চুপচাপ থাকবো। কারণ প্রথমে পাল্লবী ভাই স্ক্রিন শেয়ার দেবে, স্ক্রিন শেয়ার দিয়ে পাল্লবী ভাই বুঝাবে যে আমার প্রজেক্ট এটা, যেমনটা এভাবে কনভার্ট করছে, মডেল এভাবে, আমার কাজ করছে এভাবে। তারপর ধরেন মেহেদি ভাই ওনার প্রজেক্ট দেখাবে, তারপর আরেকজন দেখাবে। এবং ধরেন পাল্লবী ভাই যখন প্রজেক্টে দেখালো, এই পাল্লবী ভাইয়ের প্রজেক্টে ভালো ভালো কি কাজ করছে সেটা আমরা অবভিয়াসলি অ্যাপ্রিসিয়েট করবো। আপনাদের কি আপডেট করা যেতে পারে বা ওনার কি কনফিউশন আছে সেগুলো আমরা অ্যান্সার দিয়ে দেবো। তো আমার একটা প্রজেক্ট হলো, সাথে সাথে আপনার মোটামুটি 8টা প্রজেক্ট, তো মোট এখানে আমরা 9টা প্রজেক্ট কিন্তু পেয়ে যাচ্ছি প্রায়। এরপর দেখা যাবে এই প্রজেক্টটা হওয়ার পর, কমপ্লিট হওয়ার পর আমাদের দেখা যাবে যে মোটামুটি আমরা 10 দিন বা 15 দিন সময় দেবো। সেখানে দেখা যাবে যে সপ্তাহে আমরা 2টা ক্লাস করতেছি, এই প্রজেক্টটা কমপ্লিট হওয়ার পরের কথা বলতেছি। এখন সপ্তাহে আমরা 2টা প্রজেক্ট করতেছি, বাট ওই 7 দিন বা 10 দিন আমরা যে কাজটা করবো, সপ্তাহে আমরা একটা ক্লাস রাখবো। তো সপ্তাহে একটা ক্লাস রাখবো, এখানে শুধুমাত্র আপনি আরেকটা প্রজেক্ট করবেন, শুধুমাত্র। তো ওই প্রজেক্টে দেখা যাবে যে ধরেন আজকে শুক্রবার আমরা ক্লাস করলাম, এখানে হচ্ছে আপনি প্রজেক্টের সবকিছু ডিটেলস শেয়ার করলেন, আর এর মধ্যবর্তী স্থানে ধরেন কি কনফিউশন ফেস করছেন গ্রুপে শেয়ার করবেন, আমি এগুলো সলিউশন দিয়ে দেবো। নেক্সট যে শুক্রবার থাকবে ওই শুক্রবার আপনি আপনার প্রজেক্ট দেখাবেন। তো এইভাবে আমরা প্রজেক্টগুলো কভার করবো এবং আমাদের বেসিকটা স্ট্রং করবো। এখন কি কনসেপ্টটা ক্লিয়ার পেয়ে আমরা কিভাবে সামনের দিকে মুভ অন করবো? জি ভাই, বুঝতে পেরেছি। তো আমি এতটুকু আপনাদেরকে ইনশিওর করতে পারি যে আপনাদেরকে পৃথিবীর যে কোনো টেমপ্লেট দিলে মিনিমাম আপনার 85 থেকে 90% আপনারা ডেভেলপ করতে পারবেন। আমি যে টেমপ্লেটটা দেখাচ্ছি এই টেমপ্লেটটা অনেক বেশি সাদামাটা মনে হচ্ছে, এর পিছনে রিজন হচ্ছে, সাদামাটা হওয়ার পিছনে রিজন হচ্ছে এখানে আমরা লজিকটা আমরা ফোকাস করতেছি। আর এখানে হচ্ছে আপনাদেরকে যে আমি টেমপ্লেট গুলো দিয়ে দিব, এগুলো দেখা যাবে অবভিয়াসলি কালারফুল থাকবে। কারণ আমি যদি দেখা যায় ইনিশিয়ালি যদি কালারফুল যদি দেখাই আপনাদেরকে, তো দেখা যাবে কালারফুলে অবভিয়াসলি অনেক বেশি কোড থাকবে, অনেক বেশি জিনিস থাকবে, এক্ষেত্রে তো দেখা যাবে যে কনসেপ্ট গুলো বুঝতে কিন্তু একটু ডিফিকাল্ট হবে আপনাদের, মানে মেইন কনসেপ্টের থেকে আমাদের ডিজাইনটাই বেশি হয়ে যাচ্ছে। তো
তো আমরা যদি কনসেপ্টটা যদি বুঝি আমাদের ডিজাইন কিন্তু ম্যাটার করবে না। আর আমি যেহেতু এইভাবে প্রতিটা প্রজেক্টে মিনিমাম 3টা করে সেশন থাকবে, তো আমি যেটা হাতে ধরায় ধরায় সবকিছু দেখে দেবো, ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। ওকে, এখন কি ভাইয়া কোনো কনফিউশন আছে? ও, এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করে নেই, সেটা হচ্ছে যে আপনারা তো গ্রুপে শেয়ার করবেন, এক্ষেত্রে দেখা যাবে অনেকেই দু একজন পিছিয়ে পড়বে, এটা খুবই স্বাভাবিক, প্রতিটা ব্যাচে আমি যেটা দেখি। যদি কেউ পিছিয়ে পড়ে বা প্রবলেম যদি শেয়ার করে, অবভিয়াসলি আমি তাকে নিয়ে দেখা যাবে যে এক্সট্রা আমি টাইম বের করে, মানে তার কমফোর্ট জোন বা আমার কমফোর্ট জোনে ধরেন একটা টাইম বের করে তার সঙ্গে 1-to-1 মিটিং করবো, বা তার যে প্রবলেমটা বা সে কেন পিছিয়ে গেছে সেটা আমি তাকে দেখিয়ে দেবো। সেটা ধরেন আমরা যেরকমটা গুগল মিটে আমরা ইয়ে ক্লাস করি সেভাবে ধরেন স্ক্রিন শেয়ার করে তাকে আমি বুঝিয়ে দেবো। তো এখানে মেইন ফোকাস হচ্ছে আপনি যদি একটু পিছিয়ে পড়েন, তারপর এখানে টেনশন করার দরকার নেই, আমার সঙ্গে শেয়ার করলে আপনাকে ওই যতটুকু পিছিয়ে পড়ছেন রিকভারের জন্য যতটুকু এফোর্ট দেওয়া লাগে আমি আমার ইন থেকে ইনশাল্লাহ দিয়ে দেবো। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল ভিউ রিলেটেড। জি জি, অবশ্যই অবশ্যই। আচ্ছা, ভিউতে আমার একটা যে কোনো একটা লাস্ট ক্লাসের ওই একটা ভিউ ওপেন করেন, আমি ফাংশনটা একটা জিনিস একটু কনফিউজ হয়ে গেছি। এটা হলো ভিউটা আসলে লাইন বাই লাইন যখন এক্সিকিউট করতেছে, সে আমরা যখন ইউআরএল এ ক্লিক করতেছি, তো এটা তো কল করতেছে ভিউ এর একটা ফাংশনকে। তো ভিউ এর ফাংশনে এসে একটা এইচটিএমএল পেজ সে লোড করতেছে, বাট এটা আসলে কখন মানে কোড তো ওয়ান বাই ওয়ান লাইন বাই লাইন এক্সিকিউট হয়, সেই ক্ষেত্রে এই কোডে আমি একটু কনফিউজ হয়ে গেলাম যে আসলে এইচটিএমএল পেজটা লোড হচ্ছে কখন, মানে কোনটা আগে কল হচ্ছে, ভিউটা কল হওয়ার সাথে সাথেই কি এইচটিএমএল পেজটা লোড হচ্ছে নাকি আহ, আচ্ছা, আমি বুঝেছি। যেমন হচ্ছে আমাদের এমভিটি প্যাটার্ন ফলো করে কাজ করে, মডেল ভিউ টেমপ্লেট। আমি একজন ইউজার, আমি ইউজার আমি ইউজার এসে সার্চ দিলাম equest.org, equest equest.org, equest.org, এটা অবভিয়াসলি আমার কি ইউআরএল, রাইট? হুম হুম এই ইউআরএলটা যখন হিট করলাম, এই ইউআরএলটা আমার যাবে কোথায়? ভিউ এর কাছে। হুম কারণ সে আমি কি যেমন জানি ধরেন যে, এই যে শো যে ডট আমি এটা ফরম্যাট। বুঝে হুম হুম বুঝে তারপর হুম কোশ্চেন হুম করি। এই ইউআরএলটাতে যখন হিট করলাম, এই ইউআরএলটা ধরেন আমরা এতদিন দেখতাম যে 127.0.0.1 ক্লোন 8000, ধরেন এইটাও যা এইটাও তা। আমি এই ইউআরএলটাতে যখন হিট করব, এই ইউআরএলটা ভিউ এর কাছে যাবে। এখন ভিউ কি করতেছে? চেক করতেছে। সে প্রথম চেকটা করে এই যে এখানে যে ইউআরএল আছে, এই ইউআরএলটা ভ্যালিড কিনা বা এটা এক্সিস্টিং কোনো ইউআরএল কিনা। যদি এক্সিস্টিং বা ভ্যালিড যদি ভিউ হয়, তাহলে সে রিকোয়েস্ট পাঠায়, মডেলের কাছে এবং রিকোয়েস্ট পাঠায় টেমপ্লেটের কাছে, টেমপ্লেটের কাছে। সেখানে একসাথে কিন্তু রিকোয়েস্ট পাঠিয়েছে এই দুজনের কাছে, মডেল দ্যাট মিনস ডেটাবেস, আর এখানে হচ্ছে টেমপ্লেট, দ্যাট মিনস হচ্ছে সহজ কথা যদি বলি যে আমাদের ডিজাইনটা আছে, ফুল ডিজাইনটাকে সে রিকোয়েস্ট পাঠাইলো। এখন হচ্ছে যদি দেখা যায় যে এই যে এই ইউআরএলটার জন্য যদি কোনো আপনার টেমপ্লেট থাকে, দ্যাট মিনস হচ্ছে ডিজাইন যদি থাকে, তাহলে সে কি করবে? যে জিনিসটা আছে সেই জিনিসটা রেসপন্স করবে কাকে? রেসপন্স করবে ভিউকে। ভিউ আবার রেসপন্স করবে কোথায়? আমি যে ইউজার আছি সেই ইউজারকে, এবং আমি আমার ডিসপ্লেতে দেখতে পারবো। তার মানে আলটিমেটলি আমার ভিউটা আগে আমার কল হচ্ছে, ভিউটা আমার কি করতেছে? টেমপ্লেট বা মডেল থেকে ডেটা তুলে নিয়ে এসে তারপর আমাদেরকে তথ্যটা রিটার্ন করতেছে। এখন কি ক্লিয়ার ভাইয়া? যে কারণে দেখেন এখানে কি লিখছি আমরা, রিটার্ন রেন্ডার। সে কি রিটার্ন রেন্ডার করতেছে? সে এই যে এইচটিএমএল পেজের ভিতর যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো কিন্তু নিয়ে এসে আমাদেরকে রিটার্ন রেন্ডার করতেছে বা আমাদের ডিসপ্লেতে শো করতেছে। এখন কি আমরা এই প্যাটার্ন অনুযায়ী কি 100% ক্লিয়ার ভাইয়া যে কোনটা আগে কল হচ্ছে হ্যাঁ না, কিভাবে এই call এই হচ্ছে? ভিউটাতে ক্লিয়ার, বাট প্রবলেম হতেছে যখন আমি ফর্মে যাচ্ছি। দেখেন ফর্মের কোডে যদি যাই, যেমন শো ফর্ম, হ্যাঁ, কোনটা? শো ফর্ম যখন আমি ক্লিক করলাম, হুম, সে আমি হুম, এই ফাংশনটা ক্লিক করলাম শো ফর্ম, হুম। তাহলে শো ফর্ম ক্লিক করার পরে সে তো ফার্স্টেই লোড করলো এই যে কোর্স ডট ফর্মস ডট এইচটিএমএল পেজটা। সে প্রথমটা কল করতেছে কিভাবে, মানে এটা তো কল করার কথা ছিল সবার শেষে, রিটার্ন কোডটা। আচ্ছা, আপনি যখন দেখা গেছে যে শো ফর্ম, এটা ধরেন এরকম ছিল যে 127.0.0
আচ্ছা আমি ইউআরএলটা দেখে নেই। শো ফর্মের জন্য ফর্ম ছিল। আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে আমি ধরেন 127.0.0.1 ক্লন 8000 প্লাস ফর্ম। এই ইউআরএলটাতে যখন আমি হিট করলাম, আমি ইউজার, আমি এই ইউআরএলটাতে হিট করলাম, ইউআরএল হিট করলাম, ইউআরএল হিট করলাম, ইউআরএল হিট করলে সে কোথায় গেল? ভিউয়ের কাছে গেল, ভিউয়ের কাছে গেল। এখন হচ্ছে ভিউ কি চেক করবে? এই ইউআরএলটা চেক করবে। তাহলে ফর্মে যখন হিট করছে, ফর্মে হিট করা মানে এই যে শো ফর্ম, শো ফর্ম এই ফাংশনটাতে আসতেছে। এই ফাংশনটাতে যখন আসলো, এখানে কি আছে? ইফ রিকোয়েস্ট ডট মেথড পোস্ট। আমি এই ইউআরএলটাতে হিট করছি, এটা তো আমার পোস্ট মেথড না। এটা কি পোস্ট মেথড না? তার মানে ইফ ব্লকটা আমার এক্সিকিউট হবে না। এটা তো ক্লিয়ার, না তাই না? ভাইয়া, এইখানে আমি কনফিউজটা কোথায় হয়েছি যে পোস্ট তো তখনই আসতেছে যখন আমি সাবমিট করতেছি, কিন্তু সাবমিটের আগেই সে ফর্মটা পাচ্ছে কিভাবে? আমি তো আমি এখানে আমি কিছু তো বলি বুঝাচ্ছি নাই। যে, আমি তো বুঝাচ্ছি হ্যাঁ আপনাকে, হ্যাঁ, বুঝানো শেষ করে ঠিক তারপর আছে কোশ্চেন ঠিক আছে, নিচ্ছে। ওকে ওকে, ঠিক আছে ভাই, ওকে। তার মানে ইফ ব্লকটা আমার কিন্তু এখানে এক্সিকিউট হচ্ছে না। হুম 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 ইফ ব্লকের নিচে আমার কি দেয়া আছে? এলস। তার মানে হুম ইফ যদি এক্সিকিউট না হয় তাহলে এলস আমার চেক করবে অবভিয়াসলি। এলসে আমি কি বলে দিচ্ছি? ফর্ম। এফআরএম ভেরিয়েবলের ভিতরে কি থাকতেছে? স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু থাকতেছে, স্টুডেন্ট হুম রেজিস্ট্রেশন ফর্ম এটা থাকতেছে। আর এখানে আমার কি করতেছি? রিটার্ন রেন্ডার করতেছি যে ফর্ম ডট এসটিএমএলটা আমি এখানে করতেছি। আর এই ফর্ম ডট এসটিএমএল তো এক্স্যাক্টলি আমি কি করছি? এই ফর্মটা আমি পাস করতেছি, রাইট? তাহলে হুম আমার যদি পোস্ট মেথড যদি না হয়, ইফ এটা যদি আমার ফলস, তার মানে এলস ব্লকে যেটা আছে সেটা এক্সিকিউট হবে, রাইট? হুম হুম তার হুম মানে এই স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম আছে সেটা আমি ওই যে ক্লাসে যেমন এক্সাম্পল দিয়েছিলাম যে একটা রুমে ধরেন সিঙ্গারা আমি রাখলাম, সেখানে মোটু পাতলু আছে। এখন এই সিঙ্গারাগুলো যদি আমি এসে যদি দেখি যে সিঙ্গারাগুলো নাই, আমি মোটুকে জিজ্ঞেস করলাম, মোটু তুমি কি সিঙ্গারা খাইছো? সে যদি অ্যান্সার দেয় নো, আমি খাই নাই, তাহলে 100% শিওর যে এটা পাতলু খেয়েছে। ঠিক তেমনই আমার কি ইফটা এক্সিকিউট যেহেতু হয় নাই, তার মানে এলস ব্লকটা আমার এক্সিকিউট হবে। এলস ব্লকে আমার কি দেওয়া আছে? এই যে এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্মে যা কিছু আছে সেই জিনিসটাই তো আমি এখানে রিটার্ন করাচ্ছি, যে কারণে আমি এই ওয়ার্ল্ডে হিট করলে এক্স্যাক্টলি যে ফর্মটা আছে সেই ফর্মটা আমি পাচ্ছি। এখন কি 100% ক্লিয়ার? আচ্ছা ভাই, এই যে ফর্মটা কিন্তু এখন আসলো আপনি যখন এলসে গেছেন, কিন্তু আমি তো তার আগেই ফর্ম পেয়ে গেছি, কারণ ফর্ম সাবমিট তাহলে কি করেই তো আপনি আমি এখানে কিভাবে আসছি। ফর্ম পেলেন? কিভাবে আপনি তার আগে ফর্ম পেলেন? আপনি যখন এই ওয়ার্ল্ডটাতে হিট করলেন, এই এই ওয়ার্ল্ডে হিট করার পরেই তো আপনি এই ফর্মটা পাইছেন, তাই না? ফর্মটা তখন জেনারেট হয়েছে তাই তো, মানে কিন্তু এইচটিএমএল পেজটা ফর্মটা সহ ওপেন হইলো তাই তো, আমি যখন ক্লিক করলাম আমার কোশ্চেন এলসে। বুঝছেন, আমার কোশ্চেন আগে হুম বুঝছেন, আমার ইয়েটা বুঝছেন। হ্যাঁ 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 আমি যখন ইউআরএল যখন হিট করি, ইউআরএল হিট করলে ভিউ এর কাজটা কি আমাকে বলেন তো? ভিউতে আসতেছে, হ্যাঁ। ভিউ এর কাজটা কি এক্স্যাক্টলি? ভিউ আমাদের কি কাজ করে? ভিউ আমার ওই যে এইচটিএমএল পেজটাকে শো করবে আর কি, আর কি করে? টেমপ্লেটটাকে। আর কি করে? তারপর মডিউল থেকে ডাটা নিয়ে আসে, মানে আর কি ডাটাবেজের করে? সাথে। আচ্ছা আমি তোকে সহজভাবে বলি হুম, যে হুম, হুম, ভিউ এর কাজ হুম, হচ্ছে কি, ভিউ এর প্রথম আর সব থেকে মেজর যে কাজ হচ্ছে আমার যে হুম, ইউআরএলটা আছে এই ইউআরএলটা ভ্যালিড কিনা ও সেটা আমার রাইট রাইট, চেক করবে। প্রথমে চেক করলো। দুই নাম্বার যে কাজটা আছে, সে চেক করবে যে তার ভিতরে যে লজিক গুলো আছে সেই লজিক গুলো সে চেক করবে, লজিক চেক করবে। 3 নাম্বার কাজ হচ্ছে আমার ধরেন ডেটাবেস থেকে মডেল এবং টেমপ্লেট থেকে ডেটা ফেচ করে নিয়ে আসবে। বুঝতে পারছেন? তার মানে এই যে আমি যখন এই ইউআরএলটাতে হিট করছি, এই ইউআরএলটাতে হিট করলে সে ভিউ কি করলো? চেক করলো। দ্যাট মিন্স আমার এই যে সে এখানে কিন্তু খুঁজে পাচ্ছে যে শো ফর্ম নামে একটা ফাংশন আছে, তার মানে চেক সাকসেস, রাইট? এরপর লজিক সে চেক করতেছে। লজিকে সে প্রথমে এখানে দুটা ব্লক আছে, ইফ এবং এলস আছে। ইফ এলস তো আপনি আশা করি আপনি জানেনই, বুঝতে কন্ডিশন কিভাবে কাজ করে হ্যাঁ জানেন। হ্যাঁ, হুম হুম হুম, তাহলে ইফ যখন আসতেছে, আপনার তো ইফ কন্ডিশনটা যখন ইনিশিয়ালি যখন এটা হিট করলেন, আপনি তো কোনো কিছু পোস্ট করেন নাই, রিকোয়েস্টটা তো পোস্ট আকারে আসে নাই, তার মানে এটা অবশ্যই ফলস, রাইট? হুম হুম ইফ ফলস, হুম তার মানে এলস ব্লক এক্সিকিউট হবে। এলস ব্লকে আপনি কি বলে দিচ্ছেন? এলস ব্লকে আপনি বলে দিচ্ছেন
এফআরএম ভেরিয়েবলের ভিতরে স্টোর করছেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। আর এই স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্মের ভিতরে তো এক্স্যাক্টলি আপনার কি কি ফিল্ড থাকবে বা কি কি কন্ডিশন থাকবে সবকিছু তো আপনি তো এখানেই ডিফাইন করে রাখছেন। এতটুকু তো মনে পড়তেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পারছি। আচ্ছা, এটা যদি মনে পড়ে আমরা এই জিনিসটা আরো সুন্দরভাবে আমরা HTML আমাদের যাতে ডিজাইনটা যাতে ব্রাউজারে দেখে, ডিজাইনটা ব্রাউজারে দেখার জন্য আমরা কিন্তু এই যে HTML পেজ কিন্তু আমরা ইউজ করতেছি। তাহলে আমি এই যে এখানে যে HTML পেজটা আছে, এই HTML পেজে আমি কি করছিলাম, পাস করছিলাম এই ফর্মটা পাস করছিলাম। তাহলে এই ভিউ, এই যে এখানে যে আমার ভিউ আছে, ভিউ কার কাছে তথ্য টেমপ্লেটের কাছে তো রিকোয়েস্ট পাঠাইছে, তাই না? হুম, টেমপ্লেটের কাছে রিকোয়েস্ট পাঠাইছে না? টেমপ্লেট হ্যাঁ, যখন এই যে এবং এলসটা, তো আমার লজিকটা যেহেতু চেকটা সত্য হয়েছে, ট্রু, সে তো রিকোয়েস্ট পাঠালো এখন কার কাছে, টেমপ্লেটের কাছে। এখন টেমপ্লেটের কাছে দ্যাট মিন্স কি, forms.html। forms.html পেজে যদি আমি যাই, তাহলে এই যে forms.html পেজে আমি এফআরএম, এটা আমি মেবি এই যে এভাবে কল করছিলাম, এফআরএম ভেরিয়েবল হিসেবে কল করছিলাম। তাহলে ভেরিয়েবল হিসেবে কল করলে এখানে আমি যা ডিজাইন বা যেভাবে শো করছিলাম সেই ডেটাগুলো আমার কি করলো, সেই যে এখানে রিটার্ন করলো। এখানে যখন রিটার্ন করলো, ভিউ কি করলো, আমি যে ইউজার আছে আমাকে রিটার্ন করলো, এবং পারফেক্টলি আমি এভাবে টেমপ্লেটটা বা ডিজাইনটা আমি এখানে দেখতে পেলাম। এখন কি 100% ক্লিয়ার? হুম হুম, জি ভাই, বুঝতে পারছি। মানে এই জায়গাটা এলস ব্লকটা আগে এক্সিকিউট হচ্ছিল, এই জন্য আমি কনফিউজ হয়ে গেছিলাম। এটা তো স্টেপ বাই স্টেপ আসলো, কারণ ইফ যদি হুম আপনার হুম ফলস হুম হয়, পাইথনে আমরা যেরকম দেখছি, ইফ যদি ফলস হয় তাহলে তো এলসে যাবে। এখানে যদি আরো হুম হুম কন্ডিশন থাকতো, ধরেন এলিফ যদি থাকতো, ধরেন এলিফ এলিফ এরকম যদি থাকতো, তাহলে এটা যদি ফলস হইতো তাহলে এটা সে চেক করতো, এটা যদি ফলস হইতো তাহলে এটা কিন্তু এক্সিকিউট হতো, এটা এক্সিকিউট হলে নিচেরটা কিন্তু আর চেক করতো না। সে হুম হুম, যখনই সে ট্রু পাবে নিচেরটা কিন্তু আর চেক করবে না। যেহেতু আমার উপরে দুটাই আছে, শুধু ইফ এবং এলস আছে, ইফটা যদি ফলস হয়েছে তাহলে অটোমেটিক্যালি আমার এলসটা এক্সিকিউট হবে। হুম হুম। আশা করি বুঝতে পারছেন। ওকে, হ্যাঁ, এলসটা সবসময় আসলে প্রথমে এলসটা এক্সিকিউট হবে, তারপরে আসলে ওই ইফটা এক্সিকিউট হবে আর কি। বুঝিনি আপনার কথা। না না, বুঝতে পারছি। মানে প্রথমে সবসময় এলসটাই রান করবে আর কি, যখন আমি না ফার্স্ট লিঙ্কটাতে হিট করব। না না ভাই, কেন প্রথমে আমাদের এলস রান করবে? না, ওই যে ফর্মটা তো নাইলে আসবে না, মানে ইনপুট ফর্মটা। মানে প্রথমে তো ইনপুট ফর্মটা আমার পাইতে হবে, তারপরে আমি আপনি সাবমিট। আপনি ভাই খুব সহজ ভাবে কথা বোঝার ট্রাই করেন। আমাদের ইফ এলস এর লজিকটা কি আমাকে বুঝান তো। ইফ এলস এটা মানে কিভাবে একটা কাজ করে? কন্ডিশন ট্রু হইলেই ইফ এর ভিতরে ঢুকবে, নাইলে এলস এ যাবে আর কি। এলস ইফ, হইলে এলস এ যাবে। আচ্ছা আমি বুঝি ভাই, শুরু থেকে এটা কনফিউশন হওয়া খুবই স্বাভাবিক, এটা নিয়ে টেনশনে কিছু হুম, নাই, যে এটা ভাবিয়েন না যে কে কি মনে করলো আমি না এই সহজ জিনিস বুঝতেছি না। এটা আমাদের এই জন্য। ক্রিয়েট ডেভেলপমেন্টের কোর্স ভাই, আমাদের কনফিউশন বা নতুন জিনিস শিখতে চাচ্ছি। আর আমাদের এইদিকে ধরেন এই সেক্টরটা, আমাদের প্রোগ্রামিং সেক্টরটা সমুদ্রের মতো, তো সবাই সবকিছু জানবে বিষয়টা এরকম না। আমি নিজেও যে সবকিছু জানি সেটাও না, কিন্তু আমি নিজেও কিন্তু শিখি। তো যখন প্রজেক্ট করি সেখানে আমি নিজেও 5% বা 10% নতুন জিনিস পাই, তো এটা খুবই স্বাভাবিক। বুঝতে পারছেন? জি তো এটা নিয়ে হেজিটেশন হওয়ার কোনো কিছুই নাই। ওকে, এখন যদি এখানে আসি, এখানে যদি আসি যে এখানে যদি আসি আমরা, ইফ, প্রথমে যখন একটা প্রোগ্রাম যখন আমাদের চলে, প্রথম হচ্ছে ওই আমরা যখন চেক করি, এটা মেইনলি তো আমরা কন্ডিশনের জন্য বা চেক করার জন্য তো ইউজ করি, তাই না? প্রথমে চেক করবে সে ইফ কে চেক করবে। ইফ যদি ট্রু হয় তাহলে কিন্তু এই নিচের গুলো কিন্তু আর চেক করবে না। ইফ যদি ফলস হয় তাহলে এলিফটা চেক করবে। এখন এলিফটা যদি ফলস হয় তাহলে নিচেরটা চেক করবে, তারপর নিচে, এভাবে কিন্তু উপর থেকে নিচে নামতেছে। এখানেও সেম জিনিসটা ভাই হচ্ছে, সর্বপ্রথম আমার চেক করতেছে ইফটা চেক করতেছে। ইফটা যেহেতু আমার ফলস হয়েছে, যে কারণে আমার এলসটা চেক করতেছে। এখন কি বুঝতে পারছেন ভাইয়া? হ্যাঁ, এই না জিনিসটা মানে কখনোই ঠিক, আপনি যেটা বলতেছেন যে প্রথমে আমাদের এলস এক্সিকিউট হচ্ছে, না এলস হচ্ছে না, আমাদের কন্ডিশন চেক করার পর ইফ ফলস হওয়ার কারণে এলসটা এক্সিকিউট হচ্ছে। না না, বুঝতে পারছি। মানে কিন্তু আলটিমেটলি রিয়েল যে সিচুয়েশন, আমি যখন একটা লিঙ্কে হিট করতেছি, আসলে যেহেতু ফর্মই নাই, প্রথম অবস্থায় তো ফর্মটাই নাই আমার কাছে। ফর্মটা তো ক্রিয়েটই হচ্ছে এলসে আইসা, তাই না? মানে এলসে যখন আমি আসতেছি তখন আমি ফর্মটা দেখতে পারলাম এইচটিএমএল পেজে, তারপরে আমার সাবমিট করার প্রশ্ন আসতেছে যে পোস্ট হইলো কিনা। মানে ওই জি, আপনি এই আপনি জায়গাটাতে যেভাবে আমি মনে একটু রাখতেছেন কনফিউজ হয়ে এটাও, গেছিলাম। এটা অবশ্য মনে রাখার জন্য এটাও ইয়ে করতে হ্যাঁ পারেন, হ্যাঁ 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 জাস্ট এটা মনে রাখার ক্ষেত্রে আপনার।
হ্যাঁ হ্যাঁ, মানে ওইটাই, মানে আমি তখন বুঝতেছিলাম না যে প্রথমে যদি হিট হয় তাহলে ফর্ম আমি পাইলাম কোত্থেকে আর কি। জি জি এই জন্য এখন তো আমি কনফিউজ লজিক্যালি হয়ে তো গেছি। বুঝতে পারছেন তাই না? হুম। এবং এটার জন্য আমি একটা এররও পাচ্ছিলাম, বারবার আমার এই যে ফর্মটা ইনভ্যালিড বলতেছিল আর কি, ফর্ম ভেরিয়েবলটা, এফআরএম ভেরিয়েবলটা। কারণ বাট হলো আমি এখন এটাকে তাই না? ওই প্রথম ইফের মধ্যে ঢুকাই দিছিলাম। জি বুঝতে পারছি। মানে এই জিনিসটা ক্লিয়ার ছিল না দেখে আমি ওই কাজটা করছিলাম আর কি, ওই জন্য আমি ক্লিয়ার হয়ে নিলাম। জি জি বুঝতে পারছি। আশা করি এখন ক্লিয়ার হয়ে গেছে। ওকে হুম, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ওকে ইউ। ভাইয়া, আর কারো কি কোনো কোশ্চেন বা কোনো কনফিউশন আছে? আমার ভাইয়া আর নেক্সট কারো ক্লাসে কি হচ্ছে যে আমাদের ওই যে প্রজেক্টের কাজটা শুরু করবো না? এক্স্যাক্টলি প্রজেক্টের কাজ শুরু হবে নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ। আর এর মাঝে দেখা যাবে আমি ম্যাটেরিয়াল গুলো শেয়ার করবো, আপনারা হচ্ছে এগুলো ইয়ে করবেন, দেখবেন, আর যে কোনো কনফিউশন হলে আমার সঙ্গে ফ্র্যাঙ্কলি শেয়ার করবেন। জি ভাই ভাই, এই প্রজেক্টটা হচ্ছে আমরা কিভাবে সেট আপ করবো হচ্ছে যে জেঙ্গোতে, ওটা ভিডিওটা একটু দিয়ে দিন তাহলে। আমি তো রাতে একবারে দিয়ে দেবো আপনাদেরকে, এক্সট্রা সবকিছু দিয়ে দেবো একবারে। জি ভাই। ওকে ভাইয়া, যদি আর কোনো কোশ্চেন থাকে করতে পারেন, নাহলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করে দেবো। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, ভালো থাকবেন। নেক্সট